আচ্ছা, আমরা আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশন। গতকালকে তোমাদের এক এক ফাংশন, সার্বিক ফাংশন, এই জিনিসপাতিগুলো নিয়ে বলা হয়েছিল। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা ফাংশন এক এক কিনা সেটা কিভাবে প্রমাণ করা যায়। তোমরা মনে হয় অলরেডি 9-10-এ পড়ে আসছো, তা আমি আবার একটু দেখাবো আর কি, একটু ক্লারিফাই করার জন্য। সো একটা জিনিস দিয়ে শুরু করি। ধরো তোমাদের একটা ফাংশনের কথা বললাম। ধরো এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এটা বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা ইনপুট নেবে এবং ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। যদি তোমার জিজ্ঞেস করি আচ্ছা এই ফাংশনটা কি এক এক, এই ফাংশনটা কি এক এক হবে? দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এই ফাংশনটা কি এক এক, মানে তোমাদের আইডিয়া আছে? না। কেন না? এক্স্যাক্টলি। সো তোমার অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে একটা ফাংশন এক এক না, এক এক না, এই জিনিসটা দেখানো খুব ইজি। কিভাবে দেখাবা? তুমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিবা, যে এক্সাম্পলটা এটা প্রমাণ করে যে এটা এক এক হবে না। কেমন? আমরা পড়ছিলাম গতদিন যে এক এক হয় না কখন, যখন ধরো তোমার এক্স ওয়ান আর এক্স টু দুইটা ডিফারেন্ট ভ্যালু থাকে, তার জন্য ইনপুট আসলে একটাই পাওয়া যায়। ধরো এফ ওয়ান এক্স ওয়ানের জন্য ইনপুট পাওয়া যায় ওয়াই, এক্স টুর জন্য ইনপুট পাওয়া যায় ওয়াই, কিন্তু সমস্যা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু সমান না। সেই ক্ষেত্রে আমরা বলতেছিলাম এই ফাংশনটা আসলে এক এক না। এটা যদি আমি দেখাতে পারি তাহলে আসলে প্রমাণ করতে পারবো এই ফাংশনটা আসলে এক এক না। কাজেই তোমাকে যদি বলা হয় একটা ফাংশন এক এক না, এটা দেখাও, এটা দেখানো খুব ইজি। তুমি যে কোনো একটা এক্সাম্পল জেনারেট করবা যেখানে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু এরকম আছে, কিন্তু তারপরও এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু হয়ে গেছে। যেমন এখানে এখানে চিন্তা করো, এক্স ওয়ান এক্স টু সমান না, তাও দুইজনে আসলে একটা দিকে পয়েন্ট করছে। এই কারণে এই জিনিসটা আসলে এক এক ফাংশন হবে না। এখন তোমাদের মাথায় আসতে পারে যে ভাই, আমি খালি একটা দেখালেই হয়ে যাবে যে একটা এক এক না প্রমাণ হয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, একটা দেখালে এক এক না প্রমাণ হয়ে যাবে। কারণ হচ্ছে তোমাদের এক এক ফাংশনের ডেফিনেশন ছিল যে এক এক ফাংশন হচ্ছে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট একটাই থাকবে। প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট আসলে একটাই থাকবে। প্রত্যেকটা ইনপুট যদি ফিক্স থাকে, আউটপুট আসলে ওই একটাই হবে। এখন কথা হচ্ছে যে যদি এমন একটাও কেউ পাওয়া যায় যেটার জন্য আসলে দুইজন আউটপুট একটা দিচ্ছে, তাহলে আসলে ফাংশনটা আর এক এক হবে না। মানে ধরো তোমার এরকম পাওয়া গেছে, ধরো এফ অফ ওয়ান এর মান যা, আর ধরো এফ অফ ওয়ান এর মান যা, আর এফ অফ টু এর মান তাই। তার মানে দেখো যে কোনো দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য ভ্যালুটা একই পাওয়া গেছে। তার মানে একের জন্য যে ভ্যালুটা পাওয়া গেছে, দুইয়ের জন্য ভ্যালুটা সেম পাওয়া গেছে। তার মানে শুধুই একটা দেখাইলেই তুমি প্রমাণ করে ফেললে এটা এক এক না। কারণ হচ্ছে তোমার এটা এক্সাম্পল তুমি চিন্তা করতে পারো, যে মনে করতে পারো যে একটা বিশাল বড় পানির মধ্যে তুমি যদি এক ফোঁটা বিষ দিয়ে দাও, তাহলে আসলে পুরো পানিটাই বিষাক্ত হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। তুমি একটা ফাংশনের মধ্যে পুরো সবকিছু মনে করো, আর কোনো কিছুর জন্যই এরকম হয় না যে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট সেম পাওয়া যায়, বাট একটার জন্য পাওয়া যায়, তাইলেই কিন্তু এনাফ। তার মানে একটা ফাংশন এক এক না, এই জিনিসটা দেখানো খুব ইজি। কেন? কারণ তুমি খালি একটা এক্সাম্পল দাঁড় করাবা, যে এক্সাম্পলটা এটা প্রমাণ করবে যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান, কিন্তু এই এক্স ওয়ান আর এক্স টু নিজেরা সমান না, তাহলেই হবে। যে কোনো একটা এক্সাম্পল দিলে, একটা এক্সাম্পল দেওয়া আসলে এনা, এই জিনিসটা কি বুঝছো? মানে তোমাকে একটা এক্সাম্পল বের করতে হবে যার জন্য আসলে এই জিনিসটা এক এক না হয়, তাহলেই এনা। কারণ তোমার একটার জন্য যদি এক এক না হয়, তাহলে আসলে পুরো ফাংশনটা এক এক না। এটা কি বোঝা গেছে? কাজেই তোমাকে যদি এখন বলে যে এই ফাংশনটা এক এক না, তাহলে তুমি কি করবে? একটা এক্সাম্পল দিবা। যেমন তোমাদের যে কোনো একটা দিতে পারো। ধরো তোমাকে বললে এফ অফ টু, এটার ভ্যালু হচ্ছে টু স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে ফোর। আবার তুমি দেখাতে পারো আচ্ছা এফ অফ মাইনাস টু, এটা সমান হচ্ছে তোমার মাইনাস টু স্কোয়ার, এটা সমান হচ্ছে ফোর। তার মানে আমি অ্যাকচুয়ালি এটা দেখাতে পারলাম যে টু এর জন্য ভ্যালু পাচ্ছি চার, মাইনাস টু এর জন্য ভ্যালু পাচ্ছি চার। তার মানে এই একটা দেখানোতেই আমার আসলে এটা প্রমাণ হয়ে গেল এই ফাংশনটা আসলে এক এক না। কাজেই তোমাকে যদি বলে যে আচ্ছা এফ অফ এক্স আর আর টু আর কমা এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, এটা এক এক কি না, এটা তোমাকে জিজ্ঞেস করলো এক এক কি না। কি করবা? তোমাদের বলছিলাম যে কোনো একটা এক্সাম্পল দেওয়াটাই এনাফ। এক এক না এটা দেখানো খুব সোজা। এক এক না এটা দেখানোর জন্য কি করবা? একটা এক্সাম্পল বের করো। কেমন? একটা এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল তুমি চুজ করতে পারো। যেমন আমি এখানে বলতে পারি যে আচ্ছা এফ অফ মাইনাস ওয়ান, এটা সমান হচ্ছে তোমার মাইনাস ওয়ান এর স্কোয়ার, এটা মানে হচ্ছে ওয়ান। তারপর আবার এফ অফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান স্কোয়ার, এটা মানে হচ্ছে ওয়ান। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে মাইনাস ওয়ান আর ওয়ান দুজনই আসলে একের দিকে পয়েন্ট করতেছে। তার মানে এই জিনিসটা যেহেতু হয়েছে এবং মাইনাস ওয়ান আর ওয়ান আসলে সমান না,
তার মানে আমি এটা দেখাতে পারলাম দুইটা ভিন্ন ইনপুটের জন্য আউটপুট আসলে সেম পাওয়া গেছে। তার মানে এটা দেখেই প্রমাণ হইলো যে এক এক না। তুমি জাস্ট এটা যদি বলো যে এটা এক এক কিনা প্রমাণ করো, এক এক কিনা প্রমাণ করো, তুমি যদি এই কথাটা লেখো যে যেহেতু, তুমি বলতে পারো যেহেতু এফ অফ মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান, এফ অফ প্লাস ওয়ান ইকাল টু ওয়ান এবং মাইনাস ওয়ান নট ইকাল টু ওয়ান, সুতরাং এক এক না। এটা লিখে প্রমাণিত লিখলে আসলে হয়ে যাবে। কারণ হচ্ছে একটা দেখানোই এনাফ যে এক এক না, এটা প্রমাণ করার জন্য একটা এক্সাম্পল দেখানোই এনাফ, যার জন্য তুমি আসলে এটা বলতে পারো যেটা এক এক হবে। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন 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 একটু কঠিনের দিকে যাই। কঠিনটা হচ্ছে, ধরো তোমাকে এবার বললাম যে এফ অফ এক্স এটা সমান হচ্ছে আর টু আর অফ এফ অফ এক্স সমান হচ্ছে ধরো তোমার টু এক্স প্লাস থ্রি। তোমাকে বললাম আচ্ছা এটা কি এক এক? প্রশ্নটা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, তোমাদের একটু আগে বললাম এক এক না এটা প্রমাণ করা সোজা। এক এক না এটা প্রমাণ করার জন্য কি করবা, একটা এক্সাম্পল দেখাবা যার জন্য এক এক না। মানে একটা আমি এক্সাম্পল দিব যার জন্য এক এক না, একটা এক্সাম্পল যার জন্য এক এক না। তাহলে আসলে কিন্তু কথা হচ্ছে এক এক হ্যাঁ এটা প্রমাণ করা একটু কঠিন। এখন বলো তো এক এক হ্যাঁ এটা কিভাবে প্রমাণ করা যায়? খেয়াল করে দেখো, আমার যদি বলা হয় যে এক এক না এটা প্রমাণ করার জন্য একটা এক্সাম্পল এনাফ, তাহলে তোমাকে এক এক হ্যাঁ প্রমাণ করার জন্য কি করা উচিত বলো তো? ডোমেনের সবগুলো এক্সাম্পল দেখানো উচিত না? দেখো তো আর এর মান কি, আর মানে কি, এটা হচ্ছে তোমার ডোমেন। এই ডোমেনের সবগুলা মান নিয়ে দেখাতে হবে না যে সবগুলা মান যদি নেই তাও আসলে কোনো ভ্যালু আসলে সেম হবে না। তার মানে এটা হওয়া উচিত যে এক এক হ্যাঁ প্রমাণ করার জন্য আসলে একটা এক্সাম্পল দেওয়াটা মোটে এনাফ না, বরং আরো তোমাকে সব এক্সাম্পল দিতে হবে। তোমাকে আসলে এটা দেখাইতে হবে যে যে কোনো এক্স ওয়ান আর এক্স টু যদি যে কোনো মান হয়, যে কোনো মান হয়, তাহলে তোমাকে এটা দেখাইতে হবে যে এক্স ওয়ান আর এক্স টু যদি সমান না হয় তাহলে এফ অফ এক্স ওয়ান ইকাল টু এফ অফ এক্স টু এটা হবে না, মানে এটা হবে না, এফ অফ এক্স ওয়ান নট ইকাল টু এফ এক্স টু। তাহলে যে কোনো এক্স ওয়ান এক্স টু জন্য দেখাইতে হবে। এটার ঝামেলার ব্যাপার না, কারণ তোমার যদি সব মানে ডোমেন মানে ডোমেন মানে তো বাস্তব সংখ্যা, তুমি বাস্তব সংখ্যার জন্য যে কোনো মানের জন্য তুমি আসলে দেখাতে পারবে না, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছি? যে দেখো এক এক না এটা প্রমাণ করা খুব ইজি ছিল, যে কোনো একটা এক্সাম্পল দেখাইতে যে এক এক না তাহলে হয়ে যেত। বাট এক এক হ্যাঁ এটা প্রমাণ করা খুব কঠিন। কেন? কারণ হচ্ছে তোমার সবগুলা ভ্যালু যে কোনো এক্স ওয়ান এক্স টুর জন্য তোমাকে এটা দেখাইতে হবে যে যদি এই দুজন সমান না হয় তাহলে এদের আউটপুট দ্বারা সমান আসলে হবে না। এটা কি বুঝতে পারছো? এক এক হ্যাঁ দেখানোটা আসলে একটু টাফ। এখন কথা হচ্ছে এই যে কথাটা বললাম যে যে কোনো এক্স ওয়ান এক্স টুর জন্য এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান না হইলে এক্স ওয়ান এর সমান হবে না, এই কথাটা উল্টা করে দেখানো যায়। ঠিক আছে? তোমরা যখন একটু বড় হবা এই জিনিসটাকে আসলে বলা হয় কন্ট্রা পজিটিভ। এটা আপাতত জানা দরকার নেই, জাস্ট তোমাদের মানে আপাতত বোঝার দরকার নেই, আমি আপাতত এই জিনিসটা জানা রাখলাম, মানে নামটা শুনে রাখলাম, তোমাদের আর আগ্রহ থাকলে দেখতে পারো। এটাকে বলা হয় আসলে কন্ট্রা পজিটিভ। মানে একটা ভ্যালু, একটা কথা, এই জিনিসটা দেখানো যে কথা যে এক্স ওয়ান সমান এক্স টু না হইলে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হবে না, এই কথাটা দেখানো যে কথা, এই কথাটা দেখানো একই কথা যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু যদি সমান হয় তাহলে এক্স ওয়ান আর এক্স টু কেও সমান হইতে হবে। এটা দেখানো আসলে একই কথা। এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ার করি। আমি কি দেখাতে চাচ্ছি বলতো? আমি এটা দেখাতে চাচ্ছি যে যদি এক্স ওয়ান আর এক্স টু সমান না হয় তাহলে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান আসলে হবে না, কখনোই সমান হবে না। এখানে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে কোনো এফ অফ এক্স ওয়ান আর এফ অফ যে কোনো এক্স ওয়ান আর এক্স টু এর জন্য এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স সমান না হইলে এটাও সমান আসলে হবে না। সো এটা দেখানো যে কথা তুমি ধরে নিতে পারো, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম যে তুমি এটা দেখানো যে কথা, তোমরা আসলেই পড়ছো না ওই যে রুটটা অমূলক সংখ্যা পড়ছো না? রুটটা অমূলক সংখ্যা এটা প্রমাণ করার জন্য এরকম পড়ছো মনে আছে? রুটটা অমূলক সংখ্যা প্রমাণ করার এরকম পড়ছো মনে আছে যে তোমরা ধরে নিছিলা যে রুটটা একটা মূলক সংখ্যা এ বাই বি আকারে লেখা যায়, তারপরে সেখান থেকে দেখাইছে এটা আসলে সম্ভব না। সো কাইন্ড অফ এরকম একটা কাজ করব এখানে, যে আমরা ধরে নিব, যাচ্ছে আমরা ধরে নিব, ধরি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, এটা ধরে নিবা। তারপর তুমি যদি দেখাইতে পারো এখান থেকে আসলে পাওয়া যায় এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তার মানে আমি একটু প্রমাণ করতে পারলাম তুমি যে কোনো এক্স ওয়ান এক্স টু নাও না কেন, যদি এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হয় তাহলে এরা দুইজন আসলে নিজেরাই সমান। তার মানে এরকম আসলে হওয়া সম্ভব না যে দুইটা ডিফারেন্ট এক্স ওয়ান এক্স টুর জন্য আসলে সেম পাওয়া যাবে, এটা হওয়া সম্ভব না। এটা কি বুঝতে পারছি? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এখন এটা বুঝলা যে আমরা যদি একটা জিনিস এক এক হ্যাঁ প্রমাণ করতে চাই, তাহলে ব্যাপারটা কি করতে হবে, যে আমি ফার্স্টে ধরে নিব যে এরা আসলে দুইটা ডিফারেন্ট, মানে এরা এরকম ধরে নিব যে এরা এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু আসলে সমান, এটা ধরে নিব। ধরে নেওয়ার পর যদি আমি এটা দেখাইতে পারি যে এক্স ওয়ান আর এক্স টুও সমান, তাহলেই প্রমাণ হবে যে আচ্ছা যে কোনো দুটো ডিফারেন্ট এক্স ওয়ান এক্স টুর জন্য আসলে দুইজন সমান পাওয়া আসলে পসিবল না, শুধুমাত্র সমান সমান এক্স ওয়ান এক্স টুর জন্য সমান পাওয়া পসিবল, তাছাড়া এটা পসিবল না। এই টেকনিকটাকে বলা হয় কন্ট্রাপোজিশন দিয়ে প্রুফ করা। বাট তোমাদের আসলে এই টেকনিকটা আপাতত জানা লাগবে না, এটা লজিক্যাল ম্যাথের মানে লজিক্স বলে, ম্যাথের লজিস্টিক্স একটা পার্ট, সো ওখানে ওই জিনিসটা আসলে এখানে ওখানে পড়বা, আপাতত এটা জানা দরকার নেই। বাট একটু জেনে রাখো যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোন একটা জিনিস এক্স ওয়ান এক্স টু সমান না হইলে এফ অফ এক্স ওয়ান এফ এক্স টু সমান হবে না, এই জিনিসটা দেখানো যে কথা, আমি ফার্স্টে ধরে নিব যে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু সমান, তারপরে দেখাবো যে এক্স ওয়ান এক্স টু সমান হইতে হবে। এটা করা আসলে একই কথা। কাজেই তোমরা একটু মনে রাখবা যে এক এক হ্যাঁ এটা প্রমাণ করবো কিভাবে, এক এক হ্যাঁ এই জিনিসটা প্রমাণ করবো এইভাবে যে ফার্স্টে ধরে নিব যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, তারপর এখান থেকে ফাইনালি দেখাবো যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, সরি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। তার মানে আমি একটু বলতে যাচ্ছি যে যদি যে কোনো আছে, এখানে অ্যাকচুয়ালি বলা উচিত যে যে কোনো এক্স ওয়ান এক্স টুর জন্য, আচ্ছা যে কোনো এক্স ওয়ান কমা এক্স টু, মানে বাই দ্য ওয়ে এই এক্স ওয়ান এক্স টুটা কি ইনপুট না, এই ইনপুটটা আবার ডোমেন থেকে আসতে হবে, মানে ডোমেনের যে কোনো এক্স ওয়ান এক্স টুর জন্য, এখানে অ্যাকচুয়ালি বলা উচিত ডোমেনের যে কোনো এক্স ওয়ান এক্স টুর জন্য আমি এটা ধরে নিব যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। এটা ধরে নিয়ে যদি আমি এরকম পাই যে আচ্ছা ধরো এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স টু, তার মানে এটা প্রমাণ হলো যে এফ ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু সমান না হলেও আসলে এটা পাওয়া যেতে পারে, তার মানে এটা হবে না। মানে যদি তুমি এরকম দেখো যে তোমার এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু, এখান থেকে এরকম পাওয়া যাচ্ছে যে এক্স ওয়ান ইকুয়াল টু প্লাস এক্স টু প্লাস ওয়ান, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে তুমি যদি এফ এক্স ওয়ানের ভ্যালু এক্স টু প্লাস ওয়ান নাও, তাহলেও আসলে সেম ভ্যালু পাওয়া যাচ্ছে, তার মানে আসলে এটা আসলে একই ফাংশন হবে না। তার মানে তোমাকে আসলে এটা পাইলে হবে না, তোমাকে আসলে এটা পাইতে হবে যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। এটা কি বুঝতে পারছো? কাজে এইটা মনে রাখবা, এক এক হ্যাঁ দেখানোর এক নাম্বার ওয়ে হচ্ছে তুমি ধরে নিবা যে যে কোনো মানে ডোমেনের যে কোনো এক্স ওয়ান, ডোমেনের যে কোনো এক্স ওয়ান আর এক্স টু এর জন্য এটা ধরে নিবা যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। তারপর দুই নম্বরে এটা দেখাবা যে তাহলে এটা থেকে আমি বলতে পারি এফ এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, যদি এটাই পাই তাহলে বলতে পারবো যে সুতরাং এটা এক এক। বাট যদি তুমি এটা না পাই অন্য কিছুও পাও সাথে, যেমন যদি এরকম আসে যে এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স টু, এটা যদি সাথে পাও তাহলে বুঝবা যে এটা আসলে এক এক হবে না। এটা কি ক্লিয়ার সবাই স্যার? আচ্ছা তাহলে এখন আমি ইয়েতে যাই, কি বলে একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং, মানে এক্সাম্পলটা খুব কঠিন কিছু না, সোজা ধরো এফ অফ আর থেকে আর, এবার তোমাকে বললাম এফ অফ এক্স সমান হচ্ছে তোমার ধরো টু এক্স প্লাস থ্রি। এটা তোমার এক এক হ্যাঁ, তুমি একটু চেক করে দেখতে পারো, মানে তোমাদের বললাম যে এক এক না, এটা প্রমাণ করার আগে চেষ্টা করবা, আগে চেষ্টা করবে এটা এক এক না। এক এক না প্রমাণ করার বুদ্ধি কি, এক একটা প্রমাণ করার বুদ্ধি হচ্ছে একটা এক্সাম্পল দেখাবা যার জন্য এক এক না, একটা এক্সাম্পল দেখাবো যার জন্য, একটা এক্সাম্পল যার জন্য এক এক না। আর ছেড়ে যদি পায়ে যাও তাহলে তো হয়ে গেল যার জন্য এক এক না। কিন্তু দেখো এখানে খেয়াল করে দেখো এমন কোনো এক্সাম্পল তুমি আসলে খুঁজে পাবা না যার জন্য এক এক না, মানে মাথার মধ্যে খুঁজে পাবা না। তারপর তোমাকে এটা দেখাইতে হবে, যদি এটা যদি না পারো, এটা যদি করতে না পারো, তাহলে তুমি এটা দেখানোর চেষ্টা করবে এটা এক এক হ্যাঁ। এক এক হ্যাঁ দেখানোর সিস্টেম কি বলছিলাম, এক এক হ্যাঁ দেখানোর সিস্টেম হচ্ছে তোমাকে ফার্স্টে বলবা যে তুমি এটাকে এটাকে আসলে এইভাবে লিখতে হয় যে এক্স ওয়ান আর এক্স টু বিলংস টু ডি অফ এফ, মানে এফ ওয়ান এফ মানে ডোমেন অফ এফ, মানে এটাকে এভাবে লেখে যে ডোমেন অফ এফ যে কোনো ডোমেন অফ এফ এক্স ওয়ান এক্স টুর জন্য তুমি এটা ধরে নেবা, ধরি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। তারপর তোমাদের বললাম এখান থেকে ফাইনালি দেখাবা যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আসবে। যদি তাই হয় তাহলে তুমি প্রমাণ করতে পারলা যে এটা আসলে এক এক হয়ে যাবে। তাহলে দেখো এখানে করো কি আসে, তাহলে এখানে করলে কি আসবে যে এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স ওয়ান মানে কি তোমার এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এটা হবে তোমার টু এক্স ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে তোমার টু এক্স টু প্লাস থ্রি। তারপর এখান থেকে করো, এখান থেকে করলে আসবে টু এক্স ওয়ান ইকুয়াল টু টু এক্স টু, তাহলে এখান থেকে দেখা আসতেছে সুতরাং এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, সরি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। তার মানে আমি একটু দেখাতে পারলাম যে যদি কোনো কারণে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হয়ে যায়, তাহলে অরিজিনালি এফ এক্স ওয়ান আর এক্স টু দুটোই সমান। তার মানে এরকম প্রমাণ হইলো যে এক্স ওয়ান আর এক্স টু এর জন্য যদি এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হয়, দুটোই ওয়াই হয়, তাহলে দুটো আসলে আলাদা না, এই দুটো আসলে একটাই। যদি একটাই হয় তাহলে তাহলে তো সমস্যা নেই, তাহলে একটার সাথে একটাই হলো, মানে এক এক তো তখন থাকে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সুতরাং ফাংশনটা এক এক।
এটা কি বুঝছো? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু ট্রিকি এক্সাম্পলে যাই। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের বলতে পারি যে আচ্ছা তোমাকে বললাম যে আচ্ছা ধরো তোমাকে বললাম এফ অফ এক্স, সরি, এফ ইজ সাচ দ্যাট আর থেকে আর এ যাচ্ছে এবং এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা এবার বলো এটা কি এক এক হবে? এখন এক এক হ্যাঁ বা না প্রমাণ করার জন্য একটা সোজা বুদ্ধি হচ্ছে তুমি একটা কাউন্টার এক্সাম্পল খুঁজতে পারো, মানে একটা এক্সাম্পল খুঁজো যার জন্য এক এক না। এখন এমন কোন এক্সাম্পল কি তোমাদের মাথায় আছে যার জন্য এক এক না হবে? আমার প্রশ্নটা কি বুঝছো? এখন একটা জিনিস খেয়াল করো যে সব সময় ধুম করে এক্সাম্পল বের করা সহজ না। যেমন আমরা আগের এক্সাম্পলে দেখছিলাম যে এফ অফ এক্স সমান যখন এক্স স্কোয়ার হয় তখন আসলে এটা ধুম করে মাথার মধ্যে বলতে পারো আচ্ছা মাইনাস ওয়ানের জন্য ওয়ান পাবা আর এফ অফ ওয়ানের জন্য ওয়ান পাবা। এই জন্য তুমি ধুম করে এক্সাম্পলটা বের করে ফেলতে পারছি না। কিন্তু এইখানে ধুম করে এক্সাম্পলটা বের করে ফেলতে পারতেছো না। এই কারণে তোমাদের মাঝে মাঝে এটা করতে হবে যে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু এক্সাম্পল বের করতে পারতেছি না তাহলে আমি চেক করে দেখি যেটা আসলে এক এক হবে কি হবে না। তাহলে আমরা আরেকটা প্রমাণ যে পড়লাম সেটা বের করবো। দেখো আমি আবার বলতেছি যদি তুমি এক্সাম্পল বের করতে না পারো তখন তুমি আসলে চেষ্টা করবা যে এক এক হ্যাঁ কি না ওটা প্রমাণের চেষ্টা করবা। তাহলে এবার তুমি আগের বারে যেটা করছিলাম তুমি ধরে নাও যে এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু ডোমেন অফ এফ। এখন তুমি ধরবা যে ধরি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। ভালো কথা। এখন তুমি যদি এখান থেকে দেখাইতে পারো যে শুধুমাত্র এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স, সরি, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তাহলে আসলে প্রমাণ হবে যেটা আসলে এক এক। তাহলে আসলে প্রমাণ হবে এটা আসলে ওয়ান টু। কিন্তু যদি এটার সাথে সাথে অন্য কিছু আসে তাহলে আসলে এটা প্রমাণ হয়ে যাবে এটা আসলে ওয়ান টু ওয়ান না। আমি কি এটা বুঝতে পারছি? তাহলে এখন করো দেখি কি আসে। এফ অফ এক্স ওয়ান মানে কি এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এটা দেখো এটা আসবে তোমার এক্স টু স্কোয়ার প্লাস এক্স টু প্লাস ওয়ান। এখান থেকে দেখো দুই পাশে ওয়ান ওয়ান কাটা যায়। তারপর এটাকে আমি এই পাশে নিয়ে আসি যে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, তারপর এখানে হচ্ছে তোমার প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু জিরো। তারপর এখানে দেখো আমি এই এটা দেখো এক্স এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার মানে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, এটাকে ভাঙায় আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে আমি পড়তে পারি যে এক্স ওয়ান প্লাস এক্স টু আর এটা হবে তোমার এক্স ওয়ান মাইনাস এক্স টু। আর এখানে আসতেছে দেখো প্লাস, এখানে আমি এক্স ওয়ান আর এক্স টু কে আলাদা রাখি। এ পর্যন্ত কি সবার সাথে ক্লিয়ার হয়েছে? এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আশা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা এখন একটা কাজ করি, দেখো এই জিনিসটা এখন কমন যায়, কমন নাও। কমন নিলে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা সমান আসতেছে, এখান থেকে কমন নিলে এই জিনিসটা থেকে যায় আর এখানে থাকে ওয়ান। তার মানে এখানে হবে তোমার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন একটু ভালো করে খেয়াল করো এখান থেকে কি আসবে, তোমরা পড়ছিলে না যে দুইটা জিনিসের গুণফল সমান জিরো, তার মানে এটা আসবে তোমার এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান জিরো হতে পারে অথবা এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা হতে পারে। তাহলে এখান থেকে আমি লেফট সাইড থেকে দেখাতে পারতেছি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আর রাইট সাইড থেকে আসতেছে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স টু প্লাস ওয়ান। আচ্ছা একটু পর্যন্ত আসলো, এইবার বলো তো এটা কি এক এক ফাংশন হবে? আমি এখান থেকে দুটো জিনিস পাইছি এফ অফ এক্স এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আর এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স টু প্লাস ওয়ান। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা কি এক এক? এই পর্যন্ত আসার পরে জিজ্ঞেস করলাম এটা কি এক এক? ক্যালকুলেশনটা এই পর্যন্ত বুঝছো সবাই? আমি কি করছি আগের মতো, আমি ধরে নিছি ডোমেনের যে কোনো উপাদান এক্স ওয়ান এক্স টুর জন্য ধরে নিছি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, তারপর এফ অফ এক্স ওয়ানের মান বসাই দিছি এফ অফ এক্স টু এর মান বসাই দিছি, তারপর সেখান থেকে আমি ক্যালকুলেশন করে এটা দেখাতে পারছি যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হচ্ছে, আবার এটাও হচ্ছে যে এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স টু প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এটা এক এক হবে নাকি এক এক হবে না, আমি কি বলতে পারি?
ক্যালকুলেশনে কারো সমস্যা আছে? এখন তাহলে ডিসিশনটা কি দিব, এটা কি এক এক নাকি এক এক না, কি বলো তোমরা, তোমাদের কি মনে হয়? আচ্ছা আমি একটা কাজ করি, ঠিক আছে, আমি দুইটা রেজাল্টকে একটু ছবি দিয়ে প্রকাশ করি, তারপর তোমাদের ডিসিশনটা একটু ক্লিয়ার হবে। দেখো এখন এখানে কি আসছে দেখো তো, আমার একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স আছে। আমি এটা দেখাইতে পারলাম যে দুইটা ডিফারেন্ট যদি এক্স ওয়ান এক্স টু নেই, এই অংশটা কি বলে যে এক্স ওয়ান এর এক্স টু সমান, তাহলে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান, এটা তো হবেই, সমস্যা নাই, নো প্রবলেম। বাট এখানে খেয়াল করে দেখো, এখানে কি বলতেছে, এই অংশটা বলতেছে যে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স টু প্লাস ওয়ান। একটু বোঝো, তার মানে এটা দেখাতে পারলাম না যে দেখো তাহলে অবশ্যই এক্স ওয়ান আর এক্স টু সমান হবে না। মানে দেখো এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স টু প্লাস ওয়ান, এটা মানে কি এক্স ওয়ান একটা ভ্যালু আর এক্স টু আরেকটা ভ্যালু। তাহলে আমি একটু দেখাইতে পারি যে দুইটা ডিফারেন্ট ভ্যালু, একটা হচ্ছে তোমার এক্স ওয়ান আর একটা হচ্ছে মাইনাস, আচ্ছা এটা এক্স টু, হ্যাঁ, আরেকটা ভ্যালু হচ্ছে তোমার মাইনাস এক্স টু প্লাস ওয়ান। এই দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য, আচ্ছা আমি কি কিছু একটা ভুল করছি এখানে, আচ্ছা না ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য এটা দেখাতে পারলাম না এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হবে। আমি কি এটা বুঝতে পারছি? আমি এটা আবার বলি, ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করো, যে আমি এটা দেখাতে পারলাম যে দেখো আমি এখান থেকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম তুমি এক্স ওয়ান এর ভ্যালু নিলা এক, একটু খেয়াল করো, আমি যদি এক্স ওয়ান এর ভ্যালু এক নেই, তাহলে দেখো তো এক্স টু এর, আচ্ছা উল্টা করি, আমি এক্স টু এর ভ্যালু ধরো এক নেই, আমি ধরো এক্স টু এর ভ্যালু এক নিলাম, তাহলে এক্স ওয়ান এর ভ্যালু কত হবে বলো তো এই ইকুয়েশন থেকে? এই ইকুয়েশন কি বলে, এই ইকুয়েশন বলতেছে এক্স ওয়ান ইকুয়াল টু হবে মাইনাস এক্স টু প্লাস ওয়ান, তাহলে এটা হবে তোমার মাইনাস এক্স টু এর ভ্যালু নিচ্ছি আমি এক প্লাস ওয়ান, প্লাস ওয়ান, তার মানে এখানে আসতেছে তোমার মাইনাস টু। এটা কি বুঝছো? তার মানে আমার এই ইকুয়েশনটা বলতেছে যে আমি যদি এক্স টু এর ভ্যালু এক নেই, তাহলে এক্স ওয়ান এর ভ্যালু আসতে হবে মাইনাস টু। আর আমরা ইনিশিয়ালি কি ধরে নিয়েছিলাম, এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু না? তার মানে একটু দেখাতে পারি এক্স টু এর ভ্যালু কত, এফ অফ এক্স টু মানে হচ্ছে এফ অফ ওয়ান, আর এফ অফ ওয়ান এর ভ্যালু কত বের হয়, দেখো তো এফ অফ ওয়ান এর ভ্যালু দেখো তো কত বের হয়, এফ অফ ওয়ান এর ভ্যালু আসবে তোমার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, মানে এটা আসতেছে তোমার তিন। আবার একইভাবে দেখো আমি যদি এফ অফ এক্স ওয়ান নিতাম, এক্স ওয়ান এর ভ্যালু কত মাইনাস টু, এফ অফ মাইনাস টু, তাহলে এটা আসলো কি, এখানে আসবে তোমার মাইনাস টু এর স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে এটাও দেখো তো তিন আসতেছে না? তার মানে এটা যেহেতু দুইটা ডিফারেন্ট ভ্যালু আসছে, মানে এক্স ওয়ান এর এখানে যেহেতু এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আসে নাই, তার মানে অন্য কিছু আসছে, তার মানে আমি এটা দেখাতে পারি যে অন্য কিছু যদি আসে, তার মানে তখন আর এটা আসলে দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য একই ভ্যালু দিবে। মানে এখানে দেখো এইটার কারণে আমি বলতে পারছি মাইনাস ওয়ানের জন্য ভ্যালু, সরি ওয়ানের জন্য ভ্যালু দিচ্ছে তিন, আর মাইনাস টু এর জন্য ভ্যালু দিচ্ছে তিন। এটা কি বুঝছো? আচ্ছা আমি একটু ফ্রেশ করে লিখি, তোমার এফ অফ এক্স সমান হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তুমি যেটা করছো এক্স ওয়ান একটা ভ্যালু নিছো, এক্স টু একটা ভ্যালু নিছো, এখন তুমি এটা দেখাতে পারছো যে যদি তুমি যদি এটা ধরো যে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু, এখান থেকে তুমি দুইটা জিনিস আসছে, একটা জিনিস বলতেছে এক্স ওয়ান ইকাল টু এক্স টু, আরেকটা জিনিস বলতেছে যে এক্স ওয়ান ইকাল টু মাইনাস এক্স টু প্লাস ওয়ান। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো তোমাদের বলছিলাম যে যদি এরকম আসে যে এক্স ওয়ান ইকাল টু এক্স টু তাহলে ঠিক আছে, এটার জন্য ওকে, এটার জন্য ওকে, সমস্যা নাই, এটার জন্য একে, সমস্যা নাই। বাট এখানে খেয়াল করো, এটা তো আমি বুঝতেই পারতেছি এক্স ওয়ান আর এক্স টু সমান না, এক্স ওয়ান আর এক্স টু সমান না, তাও দেখো তো এটা সমান হয়ে গেছে না? তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, এই প্রথম অংশটা বলতেছে এটা ওকে এক এক, সমস্যা নাই, বাট দ্বিতীয় অংশটা বলতেছে এক এক না। কেন এক এক না? কারণ এখানে দুইটা ডিফারেন্ট এক্স ওয়ান আর এক্স টুর জন্য আমি আসলে ভ্যালুটা সেম পাচ্ছি, আউটপুটটা সেম পাচ্ছি। এখানে এই কথাটা বলতেছে এক্স ওয়ান আর এক্স টু যদি আলাদা হয়, এই অংশটা বলতেছে সেকেন্ড অংশটা, আচ্ছা সেকেন্ড অংশটার সাথে লিখি আমি, তাহলে এক্স ওয়ান আর এক্স টু যদি আলাদা হয় তারপরেও ভ্যালু দুটো আসলে সেমই আসতেছে, মানে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু আসতেছে। তার মানে এই অংশটা প্রথম অংশটা বলতেছে ওকে এক এক, বাট দ্বিতীয় অংশটা বলতেছে এক এক না। তার মানে আমি এটা বলতে পারি যে পুরা ফাংশনটা আসলে এক এক না, কারণ তোমাদের বলছিলাম যে তোমার এক বালতি পানির মধ্যে তুমি যদি একটুখানি বিষ দিয়ে দাও তাও পুরো পানিটা আসলে বিষাক্ত হয়ে যাবে। তার মানে এই প্রথম অংশের জন্য এক এক হচ্ছে, কিন্তু সেকেন্ড অংশের জন্য আসলে এক এক হচ্ছে না। তার মানে এটা বুঝতে পারলাম যে এই ফাংশনটা টোটালি আসলে এক এক না। এটা কি বুঝছো? আমি কি এটা বুঝতে পারছি? তার মানে একটু মনে রাখবা যদি তুমি এখানে শুধুমাত্র এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু পাও তাহলে ওকে, এটার জন্য ওকে,
বাট যদি x1 ইকুয়াল টু x2 ছাড়া অন্য কিছু পাও তাহলে সেই কথাটা বলবে এটা এক এক না। এটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? মানে আমি আবার বলি, একটু ক্লিয়ার করে রেখে দিই, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে লিখি। এটার কারণটা কি বুঝতে পারছো? দেখো এই অংশটা বলতেছে এক এক, কারণ x1 ইকুয়াল টু x2, আর পরের অংশটা বলতেছে এক এক না। আর একটার জন্য এক এক না হলে তো আসলে পুরোর জন্য এক এক না, সমস্যা নেই, ঠিক আছে? তবে এখানে একটা ছোট্ট টেকনিক্যালিটি আছে, আমি একটু পরে বলতেছি। টেকনিক্যালিটিটা হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? আর থেকে আর আমি এটা আসলে কেন বললাম একটু পরে বুঝবা। সেটা হচ্ছে, এটা কি ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এখন তোমরা একটু মনে রাখবা, যদি x1, x2 বিলংস টু ডোমেন অফ f হয়, তারপরে তোমরা এটা ধরো যে f অফ x1 ইকুয়াল টু f অফ x2, এটা ধরে যদি এরকম কিছু একটা পাও যে শুধু x1 আর x2 ইকুয়াল টু পাচ্ছ, এটা হচ্ছে শুধু এটা পাইছো, তাহলে ওকে, সমস্যা নেই। বাট যদি এটা ছাড়া অন্য কিছু পাও, x1 ইকুয়াল টু x2 ছাড়া অন্য কিছু পাও, ছাড়াও আরো কিছু পাও, তাহলে এটা এক এক না। ঠিক আছে, এটা কি বুঝছো? তবে এখানে একটা ছোট্ট ঘাপলা আছে, ঘাপলাটা হচ্ছে একটু মনে রাখবা। সেটা হচ্ছে x1 আর x2 এফ ডোমেনের মধ্যে থাকতে হবে, ডোমেনের মধ্যে না থাকলে আসলে প্রশ্নই নাই। মানে ডোমেনের ভিতর থেকে তুমি নিছো, মানে ইনপুটের ভিতরটা মানে x1 আর x2 ভ্যালিড ইনপুট হইতে হবে, x1 আর x2 ভ্যালিড ইনপুট হইতে হবে, তাছাড়া এই জিনিসটা আসলে খাটবে না। আমি কি কথাটা বুঝতে পারছি? x1 x2 ভ্যালিড ইনপুট হওয়ার পরেও তুমি যদি x1 ইকুয়াল টু x2 ছাড়া অন্য কিছু পাও, তাহলে বুঝবা তোমার এইখানে একটা ঘাপলা আছে, কাজে এটা তুমি কিছু করতে পারবে না। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে একটা মজার জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে তোমাদের একটা ধারণা অনেকেরই থাকে, যেটা হচ্ছে এক এক ফাংশন হবে কি হবে না, এটা শুধুমাত্র ফাংশন পার্টটা দেখে বলে দেওয়া যায়। যেমন আমি যদি তোমাকে বলি যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে তোমরা চোখ বন্ধ করে বলে দেবা এটা হচ্ছে এক এক না। ঠিক আছে, ঠিক আছে, এই ধারণা থেকে এখন বের হয়ে আসবা। কারণ কি, তোমাদের একটা জিনিস মনে রাখবা, তোমাদের এক এক ফাংশনের ডেফিনেশনের সময় কি পড়ছিলাম মনে আছে? এক ফাংশনের ডেফিনেশনে পড়ছিলাম যে ইনপুটের সবার জন্য, ইনপুটের একটা ভ্যালুর জন্য আউটপুটের ভ্যালুর সাথে একটাই থাকতে হবে। আউটপুটের ভ্যালু ইনপুটের একটা ভ্যালু আউটপুটের একটা ভ্যালুর সাথে থাকবে, ইনপুটের একটা ভ্যালু আউটপুটের একটা ভ্যালুর সাথে থাকবে। তার মানে একটা ফাংশন এক এক হবে কি হবে না, এটা ফাংশন পার্টটার উপর আসলে ডিপেন্ড করে না, এটা আসলে ডিপেন্ড করে ইনপুটটার উপরে আর আউটপুটটার উপরে। তার মানে বেসিক্যালি এটা ডিপেন্ড করে ইনপুটের উপর এবং আউটপুটের উপর। এখন কথা হচ্ছে, আমি কথাটা এত জোর দিয়ে কেন বলতেছি জানো? তো আমি একটু আগে দেখাইলাম যে এফ অফ এফ যদি ফাংশনটা এরকম হয় আর থেকে আর কমা এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, এটা যদি হয় তুমি তাহলে একটু আগে প্রমাণ করতে পারলা যে এফ অফ মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান আর এফ অফ ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান। তার মানে আমি একটু বলতে পারতেছি মাইনাস ওয়ান আর ওয়ান দুইজনই আসলে একে ইনপুট দেয়, তার মানে এখান থেকে বলা যায় এটা হচ্ছে এক এক না, তাই তো? কিন্তু কথা হচ্ছে তোমাদের যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে, আমি তোমাদের গতদিন একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ইনপুট আর আউটপুটের দিকে তাকাইতে হবে তোমাকে। কেমন, একটু খেয়াল করো। আমি তোমাদের গতদিন একটা ডেফিনেশন দিয়েছিলাম যে আর প্লাস, এটার কথা মনে আছে? আর প্লাস মানে কি ছিল? আর প্লাস মানে ছিল যে সব পজিটিভ নন নেগেটিভ বাস্তব সংখ্যা, নন নেগেটিভ বাস্তব সংখ্যা মানে হচ্ছে এরকম, মানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, এটাকে বলা হয় আসলে নন নেগেটিভ, ঠিক আছে? এটা তো মনে আছে। আর প্লাসের ডেফিনেশন যদি মনে থাকে, তাহলে এবার আমাকে একটা প্রশ্ন করি তোমাদের, সেটা হচ্ছে যে ধরো তোমাকে একটা ফাংশন বলা আছে এফ ইজ এ ফাংশন ফ্রম আর প্লাস টু আর, এবারে পরের পার্টটা সেম, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। এবার তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা কি একে? আমার কথাটা ক্লিয়ার? আগের বারের প্রশ্নটা কি ছিল? এফ কোলন আর থেকে আর এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, এটা তোমাদের একটু আগে দেখাইছিলাম, এটা এক এক না, এক এক না, এটা আমি দেখাইছিলাম একটু আগে। এক এক না কেন? কারণ হচ্ছে তোমার এফ অফ মাইনাস ওয়ানের ভ্যালুও দিচ্ছে ওয়ান, এফ অফ ওয়ানের ভ্যালুও দিচ্ছে ওয়ান, এই জন্য আসলে এটা হচ্ছে এক এক না। এখন তোমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে, এটা তো পারলাম আমরা, এটা ধরো নিচে রাখলাম। এখন তোমাদের জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কি এক এক? আর প্লাস থেকে আর, কি মনে হয় তোমাদের? কেন? এক্স্যাক্টলি। এখন খেয়াল করো, দেখো আমরা এখানে কি ছিল, আর থেকে আর ছিল না,
তাহলে এখানে আমরা ইনপুটে -1 নিতে পারছিলাম, এই জন্য 1 পাইছিলাম। এখানে +1 নিতে পারছিলাম, 1 পাইছিলাম। কিন্তু তুমি যদি এখানে এই কথাটা বলো যে f of -1 equal to 1, মানে -1 স্কয়ার equal to 1, আবার এখানে f of 1 equal to 1 স্কয়ার equal to 1, তারপরে বললা আচ্ছা -1 আর 1 দুইজনই আসলে 1 ইনপুট দিচ্ছে, তাইলে এই জন্য এটা এক এক না। কিন্তু কথাটা কিন্তু ঠিক না। কেন? এই কথাটা পুরোপুরি ভুয়া। কেন? কারণ তোমরা এই কথাটা নিতে গেলে তোমাদের বলতেছিলাম যে ইনপুটটা নিতে হবে কোথা থেকে? ডোমেন থেকে। তাহলে এটা ডোমেন কত? এটা ডোমেন হচ্ছে r প্লাস, তার মানে তুমি এই ইনপুটটা নিতেই পারবে না। কাজেই তোমার এই লজিকটা এখানে আর খাটবে না। এই লজিকটা এখানে খাটবে না যে -1 সমান 1 স্কয়ার, +1 সমান 1 স্কয়ার। তাহলে একটুক আমি বলতে পারতেছি, তুমি ধুম করে মাথায় কোনো এক্সাম্পল বের করতে পারতেছো না, যার জন্য আসলে তোমার এটা এক এক হবে না। কিন্তু তাও একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে অন্য কোনো ফাংশন, অন্য কোনো কিছুর জন্য আসলে এক এক না হতে পারে। মানে তোমাকে এখন এটা প্রমাণ করতে হবে। দেখো, এক এক না এটা প্রমাণ করতে পারলাম, এক এক না এটা তুমি এক্সাম্পল দিতে পারতেছো না। এরকম কোনো এক্সাম্পল তোমার মাথায় আসলে আসতেছে না, নো এক্সাম্পল। তার মানে তো এটা না যে আসলে তোমার এটা এক এক হয়ে গেল। মানে এক এক না এটা প্রমাণ হইলো, মানে এটা প্রমাণ করার মতো তুমি এক্সাম্পল পাচ্ছ না, কিন্তু এটা তোমাকে স্টিল প্রমাণ করে দেখাইতে হবে এটা এক এক হ্যাঁ। কাজে এক এক না হওয়া মানেই যে এক এক হ্যাঁ, মানে তুমি তার গ্যারান্টি নেই। মানে তুমি মাথায় তুমি এক্সাম্পল খুঁজে পাইলে না, তার মানে এটা এক এক তা না। মানে এক এক হ্যাঁ তোমাকে এটা প্রমাণ আসলে এখন করতে হবে। এখন তোমাদের একটু আগে দেখালাম এক এক হ্যাঁ কিভাবে প্রমাণ করবা। এক এক হ্যাঁ প্রমাণ করার সিস্টেম হচ্ছে, তুমি ফার্স্ট এটা বলবা যে x1 আর x2 বিলংস টু ডোমেন অফ f, তারপর তুমি ধরে নিবা যে ধরি f of x1 equal to f of x2 করো। তারপর এখানে আসো, এখানে আসলে কি আসবে? এটা হচ্ছে তোমার x1 স্কয়ার, এটা হচ্ছে তোমার x2 স্কয়ার। এখান থেকে আসবে কত? x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার ইকুয়াল টু 0। তারপর এখান থেকে আসবে যে x1 প্লাস x2, মানে তোমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলাই, তাহলে x1 মাইনাস x2 ইনটু x1 প্লাস x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। তারপর এখান থেকে দেখবা তোমার দুইটা পোরশন পাবা, একটা হচ্ছে তোমার x1 ইকুয়াল টু মাইনাস x2, আর দেখো এটা হচ্ছে তোমার x1 ইকুয়াল টু প্লাস x2। এখন তো আবার তোমাদের আগের প্রশ্নে ফেরত যাই। তুমি এখন এখান থেকে পাইলা দুইটা জিনিস পাইলা, যে একটু খেয়াল করো যে f of x1 ইকুয়াল টু f of x2, এখান থেকে তুমি আসলে দুইটা ব্রাঞ্চ পাইলা। একটা ব্রাঞ্চ পাইলা f of x1 ইকুয়াল টু x2, এটাও পাইলা, আবার এটাও পাইলা যে x1 ইকুয়াল টু মাইনাস x2। এখন তোমাদের একটু আগে শিখাইলাম যে এই অংশটা প্রমাণ করে যে এটা আসলে এক এক, তাই তো? আর এই অংশটা প্রমাণ করে এটা আসলে এক এক না, তাই না? এবার আমাকে বলো, তাহলে কি ফাংশনটা এক এক নাকি এক এক না? আমার কথা বুঝতে পারছি আমি? কেন এক এক না? হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু তাও এটা এক এক। এটাই হচ্ছে মজার ব্যাপার। খেয়াল করো কেন এক এক জানো? আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখছিলাম, মনে আছে? এটা একটু খেয়াল করো যে এই ইনপুটটা ভ্যালিড হতে হবে, x1 x2 ইনপুটটা ভ্যালিড হতে হবে বলছিলাম না? এখন একটু মজার ব্যাপার খেয়াল করো যে এইখানে x1 ইকুয়াল টু মাইনাস x2 আসছে না, এটা আসলে ভ্যালিড ইনপুট না। কেন? একটু বুঝো। এখানে দেখো, এখানে একটা ইনপুট আসছে, সেটা হচ্ছে কি x1 ইকুয়াল টু মাইনাস x2। এটা আসলে ভ্যালিড ইনপুট না। কেন ভ্যালিড ইনপুট না? তুমি দেখো x1 ইকুয়াল টু মাইনাস x2, এই ইনপুটটা ভ্যালিড না। কেন? খেয়াল করো, তোমাদের বলছিলাম না x1 ইকুয়াল টু x2 হইতে হবে, আর এখানে ইনপুটটা কি পজিটিভ না? এখন তুমি যদি x2 এর মান পজিটিভ নাও, তাহলে x1 এর মান নেগেটিভ হয়ে যাবে না? তার মানে এই x1টা আসলে ইনভ্যালিড হয়ে যাবে না? তার মানে আমি এটা বুঝতে পারলাম যে আগের বারে এটা ঠিক ছিল যে যদি আমি x1 x2 ছাড়া অন্য কিছু পাই, তাহলে আসলে জিনিসটা মানে এক এক থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওখানে শর্তটা ছিল x1 x2 ভ্যালিড হতে হবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা সবসময় ভ্যালিড আসলে না। তার মানে এটাকে তোমার আসলে ইগনোর করতে হবে। এটাকে ইগনোর করতে হবে, এটা বললে এটাকে ইগনোর করতে হবে। এই জন্য তুমি এটাকে ইগনোর করবা, এই পরের অংশটা ইগনোর করবা এক এক না। কারণ হচ্ছে তারপর এখানে তুমি নোট দিয়ে দিবা যে এই অংশটায় নোট দিয়ে দিবা যে দিস ইজ নট ট্রু, এটা সত্য না। কেন সত্য না? এটা সত্য না কারণ হচ্ছে x1 আর x2 বিলংস টু ডোমেন অফ f হুইচ ইজ r প্লাস। যেহেতু এটা পজিটিভ ইন্টিজারের মধ্যে, এই কারণে এই অংশটা সত্য আসলে হবে না। এটা কি বুঝছো? এখন এই অংশটা সত্য না তাও ঠিক না। আসলে এই অংশটা শুধুমাত্র এই কথাটা যে x1 ইকুয়াল টু মাইনাস x2, এই কথাটা সত্য শুধুমাত্র x1 ইকুয়াল টু 0 আর x2 ইকুয়াল টু 0 হওয়ার জন্য। বাট খেয়াল করে দেখো, x1 x2 সমান যদি 0 হয়, তাহলে এই কেসে পড়েই যাচ্ছে দুটাই 0, তাহলে x1 ইকুয়াল টু x2 হচ্ছে, এই সমস্যা নাই।
তার মানে আমি একটু প্রমাণ করতে পারলাম যে এই যে x1 নট ইকুয়াল টু x1 ইকুয়াল টু মাইনাস x2 এটা আসলে ইনভ্যালিড ইনপুট। তার মানে এই অংশটা যে আমি একটু আগে বলতেছিলাম যে x1 নট ইকুয়াল টু x1 ইকুয়াল টু মাইনাস x2 এটার জন্য যে আমি একটু আগে বলতেছিলাম এক এক না, এক এক না, সেটা আসলে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এই জিনিসটা আসলে ইনভ্যালিড ইনপুট, মানে এটা বাদ, এটা বাদ। এটা কি বুঝছো? কারণ এই জিনিসটা হচ্ছে আমার ইনভ্যালিড ইনপুট। সো এখানে অনেক 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 টেকনিক্যাল প্রবলেম আছে। সো এই জিনিসপাতিগুলো একটু বুঝে শুনে আনসার করো। আমি কি কথাটা বুঝতে পারছি? সো নেক্সট টাইম যখন তোমরা একটা ফাংশন দেখবা, ধুম করে ফাংশন দেখে বলে দিবা না যে এটা এক এক হ্যাঁ কি এক এক না। সবসময় মনে রাখবা একটা ফাংশন এক এক কি এক এক না সেটা আসলে ডিপেন্ড করবে তার ডোমেনের উপরে, ডোমেনের উপর এবং ফাংশনের টাইপটার উপর ডিপেন্ড করবে। সো তোমাকে আসলে ডোমেনটা এবং ফাংশনের টাইপটা দেখে বলতে হবে এটা আসলে এক এক হবে কি এক এক হবে না। এটা কি বুঝতে পারছি আমি? তার মানে আমি এটা দেখাইতে পারলাম তোমাদের, যে একটু আগে দেখাই, তোমাদের আগের পৃষ্ঠায় যাই। আচ্ছা সরি, আগের পৃষ্ঠায় আমি মুছে ফেলছি। আচ্ছা যাও, একটু মনে রাখবো, আমি এখানে একটা নোট দিয়ে রাখি। সেটা হচ্ছে যে যদি এরকম থাকে যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর থেকে আর, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, এই জিনিসটা আমি একটু আগে দেখাইলাম, এটা এক এক না, এটা এক এক না। কারণ হচ্ছে আমি এখান থেকে বলতে পারি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই কারণে এক এক না। বাট যদি এফ অফ আর প্লাস থেকে আর প্লাসে হয় এবং আর প্লাস থেকে আরে হয় এবং একই ফাংশন হয়, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাইলে তুমি এটা একটু আগে দেখাইলাম যে তোমার ওখানে দুইটা ফর্ম আসে, যে এক্স ওয়ান ইকুয়াল টু সরি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু আসে, আর এক্স ওয়ান ইকুয়াল মাইনাস এক্স টু আসে। বাট এই জিনিসটা হয়ে যায় ইনভ্যালিড ইনপুট, ইনভ্যালিড ইনপুট। এই কারণে আমি আসলে দেখাইতে পারি এই জিনিসটা আসলে এক এক। কাজেই একটা ফাংশন এক এক হ্যাঁ কি না এটা ফাংশন পার্টটা দেখে বলে দেওয়া সম্ভব না। এটা তোমাকে ফাংশনটা প্লাস এর ডোমেন রেঞ্জ কিরকম, ডোমেন কোডোমেন কিরকম, বা ডোমেন রেঞ্জ কিরকম, এটা দেখে আসলে তোমাকে ডিসিশন নিতে হবে। সো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা সম্বন্ধে তোমার আসলে জানতে হবে। এই জন্য তোমাদের আমি একটা ক্লাস শুধুমাত্র এটা নিয়ে রাখছিলাম, যে একটা ফাংশনের পরিচয় কিভাবে লিখতে হয় এবং পরিচয় কিভাবে চিনতে হয়। এটা কি বুঝতে পারছি? কাজে একই প্রশ্ন, খালি তোমার এখানে আর এর জায়গায় আর প্লাস দিয়ে দিলে তুমি এটা বলতে পারবা যে এটা এক এক ফাংশন, বাট এই কেসে বলতে পারবা না যে এটা এক এক ফাংশন। এটা কি বোঝা গেছে সবাই? আচ্ছা এটা একটু খেয়াল রাখবা। সো এটা ব্যাপার। আর তোমরা তাহলে 5 মিনিট ব্রেক নিতে পারো, তারপর আমরা আগাচ্ছি। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্বিক ফাংশন। এটা আসলে সোজা। এখন একটা ফাংশন সার্বিক কিনা সেটা প্রমাণ, এটা খুব কঠিন কিছু না, এটা আসলে খুবই সোজা। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সার্বিক ফাংশন প্রমাণ করার তোমাদের, আমি জানি না তোমরা কিভাবে শিখে আসছো, বাট এটা প্রমাণ করার একটা সঠিক পদ্ধতি আছে, একটা ভুল পদ্ধতি আছে। ঠিক আছে, আমি ভুলটা দেখাবো না, কারণ আমি আসলে ভুলটা কখনো শিখি না, আমি জানি না ভুলটা কেমনে করে। তবে কাহিনী হচ্ছে এখানে একটা ছোট্ট কাহিনী আছে। অনেকে এটা করে যে আমি তোমাদের যে জিজ্ঞেস করি, আচ্ছা এফ অফ এক্স সমান হচ্ছে 2x+1, এই ফাংশনটা সার্বিক কিনা, অনেকে এই জিনিসটা জিজ্ঞেস করে। তারা প্রমাণ করে কিভাবে আমি জানি না, আমরা আগে ভুলটা দেখাই। ঠিক আছে, আমি ভুলটা দেখাই। অনেকে এই ভুলটা করে, অনেকেই ভুলটা করে, ভুলটা আগে দেখাই। তোমরা যদি ভুলটা শিখে থাকো এটা ভুলটা মাথা থেকে বের করে দেবে। ঠিক আছে, অনেকে যেটা করে সেটা হচ্ছে, আচ্ছা ধরে নেয় যে আচ্ছা ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স, তারপরে হচ্ছে 2x, তারপরে আমরা কি করছি, এখান থেকে ওয়াই এর মান বের করে, ওয়াই সমান হচ্ছে তোমার 2x+1, তারপর এখানে 2x+1 সমান আসবে ওয়াই, তার মানে এখান থেকে আমি বলতে পারি x এর ভ্যালু হচ্ছে y-1/2। এখন তারা করে কি যে আচ্ছা তারা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে যদি আমি x এর মানটা আবার f এর মধ্যে বসায় দেই, কেমন জানি করে, মানে x এর মানটাই যে f অফ x, এই x এর জায়গায় ওরা এটা বসায় দেয়, যে কি জানি এই y-1/2 বসায় দেয়। বসায় দেওয়ার পরে কি দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে তোমার ইনপুট ছিল, ইনপুটটাকে আমি আবার ধরে ফাংশনে এখানে বসাইছি। এখান থেকে তোমার কি আসতেছে, কি আসবে তোমার, এটা আসবে তোমার 2 টাইমস y-1/2 প্লাস 1, এখান থেকে করে এটা তোমার 2 টু কাটা, তারপর এটা আসবে তোমার y-1 প্লাস 1 ইকুয়াল টু এটা y। তারা বলে আচ্ছা ঠিক আছে যে এই এফ অফ, মানে এটা আমি জানি না এটা কি জন্য বলে, ওরা বলে এখানে যেহেতু এফ অফ এক্স সমান y আসছে তার মানে এটা সার্বিক। তোমরা কি এই টাইপের কোনো প্রমাণ টমান করছো নাকি? আমি আসলে ভুলে গেছি কোন এক বইতে দেখছিলাম। আর এই প্রমাণটা কি কোথাও দেখছো নাকি, যে এক্স এর মান বের করে দিয়ে আবার ফাংশনের মধ্যে বসায় দিয়ে যদি ডান সাইডে ওয়াই পাই তাহলে এটা সার্বিক ফাংশন, এরকম এরকম কি পড়ছো নাকি? জিজ্ঞেস করলাম। আচ্ছা এটা যদি পড়ে থাকো এটা মনে রাখবা, এইটা হচ্ছে পারফেক্টলি বোগাস একটা জিনিস। কেন বললাম কথাটা,
কারণ হচ্ছে তুমি যদি যে কোনো ফাংশন থেকে তুমি যে কোনো ধরো যে কোনোটা র্যান্ডম ফাংশন থেকে তুমি যদি এটা বের করো, ধরো তোমাকে বললাম যে এফ অফ এক্স সমান হচ্ছে ধরো এক্স কিউব, ধরো এক্স স্কোয়ার, এখান থেকে তুমি কি করলা, এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু বের করো, ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে তোমার প্লাস মাইনাস রুট ওভার ওয়াই, তাই তো? তারপর তুমি এটা ধরে এখানে বসায় দাও। তুমি যে কোনো ফাংশনের জন্য তুমি যদি এক্স এর মান বের করে আবার যদি এখানে বসায় দাও, তাহলে এটা অলওয়েজ ভ্যালুটা ওয়াই আসবে, এটা ওয়াই ছাড়া আর কিছু আসার সম্ভাবনাই নাই। তুমি তো এখানে এই কোয়েশন থেকেই বের করছো এক্স এর মান, তারপর আবার এখান থেকে বসায় দিচ্ছ। মানে ব্যাপারটা এরকম হচ্ছে, তোমাকে ধরো বলা হয়েছে যে এ ইকুয়াল টু বি প্রমাণ করতে। এটা ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি বলতেছো যে এ ইকুয়াল টু বি প্রমাণ করতে হবে তোমাকে, তুমি বললা যে আমি ধরি বি ইকুয়াল টু এ, তারপর লাইনে বললো সুতরাং এ ইকুয়াল টু বি, ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে? সো মানে এখান থেকে তুমি মান বের করলে আবার এখানে বসায় দিলা, এখানে আবার ওয়াই আসছে, সবসময় তো আসবেই, এটা সবসময় আসবে। কাজে এটা এটা এই প্রমাণটা কখনো করবে না। তোমাদের যদি কেউ দেখায় যে এখানে এরকম দেখায় যে এক্স এর মান বের করে এরকম দেখায় ধরো ওয়াই মাইনাস টু, তো এটা আবার ধরে সমীকরণে বসায় দিয়ে দেখো এফ অফ এই জিনিসটা সমান যদি আবার ওয়াই আসে, তারপরে তোমার এক সার্বিক, এটা হচ্ছে বোগাস একটা প্রুফ, এটার মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল লজিক নাই, ঠিক আছে? সো এটা করবে না, সো এটা হচ্ছে একটা ভুয়া প্রুফ। এখন কথা হচ্ছে তাহলে যদি এটা যদি ভুয়া প্রুফ হয়ে থাকে, তাহলে রিয়েল সঠিক প্রুফটা কি? ঠিক আছে, এখন সঠিক প্রুফটা হচ্ছে, একটু খেয়াল করো, তোমাদের একটু আগে একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা ফাংশন এক এক হবে কি হবে না সেটা যেমন ফাংশন সিগনেচারের উপর ডিপেন্ড করে, সার্বিক হবে কি হবে না সেই জিনিসটা পুরোপুরি ফাংশন সিগনেচারের উপর ডিপেন্ড করে। আমি আবার বলতেছি, ধরো তোমাদের সার্বিক ফাংশনের ডেফিনেশন কি ছিল? সার্বিক ফাংশনের ডেফিনেশন ছিল যে আমার যদি কোনো আউটপুট থাকে, ধরো এখানে এই ইনপুটের জন্য আউটপুট এটা পাওয়া যাচ্ছে, তারপর এটার জন্য আউটপুট এটা পাওয়া যাচ্ছে, এটার জন্য আউটপুট এটা পাওয়া যাচ্ছে, বাট এই আউটপুটটা ফাঁকা পড়ে আছে, তাহলে এটা আসলে সার্বিক হয় না, তাই তো? সার্বিক হয় না। কাজেই তোমাদের একটু মনে রাখতে হবে যে সার্বিক ফাংশনের ডেফিনেশন ছিল যে কোডোমেনের সবাই আসলে রেঞ্জ হবে, এটাই ছিল তোমার আসলে সার্বিক ফাংশনের ডেফিনেশন, মানে কোডোমেনে কেউ ফাঁকা থাকা যাবে না, এটা হলে সার্বিক হয় না। তার মানে সার্বিক ফাংশনের ডেফিনেশন ছিল যে প্রত্যেকটা আউটপুট মানে প্রত্যেকটা কোডোমেনের উপাদান কারো না কারো আউটপুট হইতে হবে। তার মানে তোমরা একটু পড়ছিলে সার্বিক ফাংশনের ডেফিনেশন ছিল যে কোডোমেন সমান আসলে হইতে হবে রেঞ্জ। এটা দেখাইতে পারলে তুমি আসলে প্রমাণ করতে পারবা যে একটা জিনিস একটা ফাংশন সার্বিক কি সার্বিক না, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমার আমার কথা হচ্ছে, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ বলো, এটা কোনটা, এটা কথা বলতেছো? হ্যাঁ এটা এক এক সমস্যা নেই, এক এক হতে সমস্যা না। আচ্ছা বাই দ্য ওয়ে, আচ্ছা এটা আমি ক্লিয়ার করি, এটা আমি একটু পরে বলতাম আবারও, এটা কিন্তু সার্বিক না, কারণ এটা একটা ফাঁকা পড়ে আছে, বাট এটা কিন্তু এক এক। কারণ কি দেখো, তোমার একটার সাথে একটাই আছে না, এক একের ডেফিনেশন হচ্ছে একটার সাথে একটা থাকতে হবে, এক একের সাথে কিন্তু সার্বিকের কোনো সম্পর্ক নাই। এমন হইতেই পারে যে একটা ফাংশন এক এক হইছে বাট সার্বিক না, এটা হইতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আবার এমনও হইতে পারে যে একটা ফাংশন সার্বিক কিন্তু এক এক না। কেমন? ধরো তোমাকে বললাম এরকম একটা ফাংশন আছে, এটা আমি একটু পরেই বলতাম, ধরো এরকম একটা ফাংশন আছে যে এখানে ধরো তোমার এরকম আছে, এই ফাংশনটা খেয়াল করে দেখো যেটা এক এক না, আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেল, আচ্ছা wait, তাহলে একটা কমাই, এই দুটো কমাই ধরো, এটা খেয়াল করে দেখো এই ফাংশনটা কিন্তু এক এক না, কেন? কারণ এটাও ইনপুট দিচ্ছে এটা এখানে, আর এটাও ইনপুট দিচ্ছে এখানে, তার মানে এটা বলতে পারি এটা এক এক না, এটা এক এক না, বাট এটা কিন্তু সার্বিক। সার্বিক বানান কি বল বল মনে হয় দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার সার্বিক। কেন সার্বিক? কারণ সার্বিকের ডেফিনেশন ছিল আউটপুটে কেউ ফাঁকা থাকা যাবে না, আছে তো আউটপুটে কেউ ফাঁকা নাই, তো সবাই ইনপুটের জন্য কেউ আছে, তার মানে এটা সার্বিক, ওকে, বাট এটা কিন্তু এক এক না। তার মানে একটা ফাংশন এক এক কি এক এক না সেটার উপর সার্বিকনেস ডিপেন্ড করে না, আবার একটা ফাংশন সার্বিক কি সার্বিক না সেটার উপর আসলে এক এক ডিপেন্ড করে না। এটা মনে রাখবে, এটা আমি একটু পরেই বলবো আবার, তাও আবার মনে করা যাবে। থ্যাংক ইউ, প্রশ্নটা ভালো ছিল। আচ্ছা তাহলে আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে একটা ফাংশন সার্বিক কি সার্বিক না এটা প্রমাণ করার জন্য তোমাকে যেটা করতে হবে কোডোমেন সমান আসলে রেঞ্জ প্রমাণ করতে হবে, তাহলে এনা। কাজেই তোমার এইখানে এইখানে তোমার কোডোমেন রেঞ্জ দেওয়াই নাই, তুমি তাহলে কেমনে বলবে এটা সার্বিক না সার্বিক না? ঠিক আছে, তবে তোমাদের একটা কথা বলছিলাম যে সাধারণত যদি কোনো ফাংশনের কিছু দেওয়া না থাকে সিগনেচার, তাহলে এটা ধরে নিতে হয় এই ফাংশনটা সিগনেচার হচ্ছে আর থেকে আর। কিছু না দেওয়া থাকলে, সাধারণত কিছু না দেওয়া থাকলে এটা ধরে নেওয়া যায়। তুমি তারপরে বলতে পারো যে এই ধরে নেওয়ার পর তখন তুমি প্রমাণ করতে পারো যে এটা ডোমেন হচ্ছে প্রথমটা, কোডোমেন হচ্ছে পরেরটা, তারপর তুমি কোডোমেন বের করো, রেঞ্জ বের করো, তখন প্রমাণটা ঠিক আছে। বাট এটা কিন্তু একটা বোগাস প্রমাণ যে তুমি ওয়াই এক্স এর মান বের করে সেটা বসায় দিবা, সমান যদি ওয়াই পাও তাহলে এটা সার্বিক, এটা কিন্তু পুরো বোগাস একটা প্রমাণ। সো এটা মোটেই কখনো করবে না, ঠিক আছে? সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বললাম যে তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা ফাংশন এক এক কিনা, যেমন তাহলে তোমাকে বলতে হবে ফার্স্টে ফাংশনের সিগনেচারটা বলতে হবে। ফাংশনের সিগনেচার হচ্ছে ধরো এটা, তারপর তোমাকে বলা হলো এফ অফ এক্স সমান হচ্ছে
2x প্লাস 1। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারি ফাংশন সিগনেচারটা দিয়ে, তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারি আচ্ছা এটা কি সার্বিক কিনা। ঠিক আছে, এবার তাহলে তোমাকে কি করতে হবে, সার্বিক প্রমাণের জন্য যেটা করতে হবে তোমাকে এটা প্রমাণ করতে হবে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। এটা যদি তুমি প্রমাণ করতে পারো দ্যাট উড বি এনাফ। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদের শিখাইছিলাম একটা ফাংশনের কোডোমেন কোনটা, এই যে এই সিগনেচার যদি দেওয়া থাকে তাহলে সিগনেচারের প্রথম পার্টটা হচ্ছে তোমার ডোমেন, আর সিগনেচারের পরের পার্টটা হচ্ছে কোডোমেন। তাহলে একটু মনে রাখবা এখানে আমি কোডোমেন সমান কত, অ্যাকচুয়ালি কোডোমেনের মাঝখানে মনে এই হাইফেনটা দেয় না, কিন্তু আমি আসলে দিতে অভ্যস্ত, দুটাকে একসাথে লেখা আমার কেমন মানে এই লাগে। এটা হচ্ছে তোমার কোডোমেন হচ্ছে আর। এখন তাহলে তোমার কাজ হচ্ছে রেঞ্জ বের করা। রেঞ্জ বের করে তুমি যদি দেখো রেঞ্জের মানও আর আসতেছে তাহলে বুঝবা এটা সার্বিক ফাংশন, তাছাড়া সার্বিক হবে না। এটা কি বুঝছো? তাহলে এখন যেটা করবো তোমাদের আগের দিন ডোমেন রেঞ্জ বের করা শিখেছিলাম, সেখানে রেঞ্জ পার্টটা দেখো। রেঞ্জ বের করবা কিভাবে, তুমি ধরে নিবা যে y ইকুয়াল টু f অফ x 2x প্লাস 1, তারপর সেখান থেকে x7 বের করবা 2x ইকুয়াল টু y মাইনাস 1 ডিভাইডেড, আচ্ছা তাহলে একবারে করি, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 1 বাই 2। এখন আমাকে বলো যে y এর সব মানই পসিবল না, দেখো তো y এর কোনো মান, এখন তুমি এখানে লিখতে পারো যে x বাস্তব হবে। আচ্ছা এভাবে লিখি যে x বাস্তব মানে কি, x ইনপুট না, x ইনপুট না, তার মানে ইনপুট কোনটা, ইনপুট মানে এটা না, r না। তো তুমি এখানে অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারো যে x বিলংস টু r হবে, অথবা অ্যাকচুয়ালি এটাকে এভাবে লেখা হচ্ছে x বিলংস টু ডোমেন অফ r হবে যদি y ইকুয়াল টু r হয়, মানে y বিলং টু r হয়, মানে এখান থেকে বলতে পারো সুতরাং রেঞ্জ হচ্ছে, তোমাদের এটা আসলে ওই দিন দেখাইছিলাম, সুতরাং রেঞ্জ হচ্ছে r। তাহলে এবার তুমি দেখলে আচ্ছা আমি রেঞ্জ বের করছি r, আমি রেঞ্জ পাইছি r, আর কোডোমেন পাইছি দেওয়া আছে, কোডোমেন দেওয়া আছে, কোডোমেন অ্যাকচুয়ালি পাইতে হয় না, হ্যাঁ কোডোমেন দেওয়া থাকবে, কোডোমেন না দেওয়া থাকলে তুমি আসলে বলতে পারবে না। আর সাধারণত যদি কিছু না দেওয়া থাকে তাহলে ধরে নিবা 8 থেকে 8, সাধারণত কিছু না দেওয়া থাকলে ধরে নিবা 8 থেকে 8। ঠিক আছে, তাহলে কোডোমেন তোমাকে দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে ধরে নিবা 8 থেকে 8, কাজেই কোডোমেন হবে 8। তাহলে এখান থেকে বলতে পারো যেহেতু কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ ইকুয়াল টু আর, কাজেই এখান থেকে তুমি বলতে পারো এই ফাংশনটা আসলে সার্বিক। এটা কি বুঝছো? এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রমাণ, যেটা আসলে তুমি কোডোমেনের রেঞ্জ সমান দেখাই। তার মানে এটা বুঝলা যে আমি আসলে এটা দেখাইতে পারলাম যে এই জিনিসটা কি হবে। ঠিক আছে, এই জিনিসটা আসলে একটা সার্বিক ফাংশন হবে। এটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা তাহলে কিছু এক্সাম্পলে যাই যেখানে সে সার্বিক হয় না, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা, কারণ তোমরা বইতে দেখো সবগুলো খালি সার্বিকের এক্সাম্পলই দেওয়া আছে, সার্বিক না এরকম এক্সাম্পল দেওয়া নাই, কাজে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়। সো আমি যাই, এখন খেয়াল করো, ধরো তোমাকে একটা প্রবলেম দিলাম, একটু আগে যেটা দেখাইলাম, এফ অফ আর থেকে আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি এক সার্বিক কিনা? ঠিক আছে, এখন তোমাকে বের করতে হবে কি, সার্বিক বের করার জন্য তোমাকে কোডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তাহলে এখানে খেয়াল করো এটা ডোমেন কত, এটা ডোমেন হচ্ছে আর, আর পরের পার্টটা হচ্ছে কোডোমেন, মানে কোডোমেন হচ্ছে আর। এবার রেঞ্জ বের করো, তো রেঞ্জ বের করার সময় কি বলছিলাম, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরে নাও। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখন একটা এটা এইভাবে চিন্তা করতে পারো, আবার এটা দুইভাবে চিন্তা করা যায়, y এর সব মানই পসিবল, আরটা এইভাবে চিন্তা করা যায়, দেখো এই এক্স স্কোয়ার মানে কি, সবসময় যা পজিটিভ হবে না, মানে এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না, তুমি এক্স এর মান যাই বসো না কেন। আর তুমি এটা বলতে পারো যে এক্স বিলংস টু আর হলে এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না, আর এক্স স্কোয়ার মানে কি আমার ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা কি বুঝছো? তার মানে এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ, আর এক্স স্কোয়ার মানেই তো ওয়াই, তার মানে আমি একটু বলতে পারি সুতরাং ওয়াই বিলংস টু আর প্লাস। অথবা তুমি এটাকে ভেবে লিখতে পারো যে রেঞ্জ হবে রেঞ্জ ইকুয়াল টু ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কাজে এটা হচ্ছে তোমার রেঞ্জ, কাজে আমি এখান থেকে পাইলাম যে রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি আর প্লাস। এখন খেয়াল করো, তাহলে কোডোমেন হচ্ছে আর, আর রেঞ্জ হচ্ছে আর প্লাস, তার মানে এটা দেখে তুমি বলতে পারো যে এটা আসলে সার্বিক না। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, এটাকে আবার আরেকটু সুন্দর করে চিন্তা করা যায়, সেটা হচ্ছে তোমাদের যেমন একটু আগে দেখাইছিলাম না যে এক এক না, এটা প্রমাণ করার জন্য কি করছিলাম, যে একটা এক্সাম্পল দেখাইছিলাম যেটা আসলে যেটার জন্য আসলে দুইটা ভ্যালু সেম পাওয়া যাচ্ছিল। তাহলে সিমিলারলি সার্বিক না এটা দেখানোর জন্য এটা করা যেতে পারে যে তুমি একটা এক্সাম্পল দেখাতে পারো যার জন্য আসলে সার্বিক হচ্ছে না। যেমন সার্বিক না হওয়ার জন্য কি হতে হয়, কোডোমেনের একটা উপাদান ফাঁকা পড়ে থাকা লাগে না। তো আমাকে একটা জিনিস বুঝাও, এখানে ডোমেনটা কি, তোমার ডোমেনটা হচ্ছে আর না, ডোমেন হচ্ছে তোমার আর, আর কোডোমেন হচ্ছে আর, কোডোমেন হচ্ছে আর।
তাহলে এখন আমাকে বলো আর মানে কি? আর মানে বাস্তব সংখ্যা না? মানে বাস্তব সংখ্যার মধ্যে 0 1 2 যেমন আছে -1ও আছে না? তো এখন আমাকে বলো যদি স্কয়ার করো -1 কি কখনো পাবা? কারো স্কয়ার কি -1 হয়? কোনো বাস্তব সংখ্যার স্কয়ার কি -1 হতে পারে? এটা কি বুঝতেছো? এই দেখো এটা এটা তো কোডোমেন, রাইট? তাহলে কোডোমেনের মধ্যে কোডোমেন যেহেতু আর, তার মানে কোডোমেনের মধ্যে -1 অবশ্যই আছে। এখন -1 তো নিশ্চয়ই কারো স্কয়ার হবে না। মানে এখানে কারোর সাথে ম্যাপিং থাকা লাগবে না? -1 তো কারোর সাথে সম্পর্ক থাকা লাগবে। বাট কোন একটা সংখ্যাকে স্কয়ার করলে তো -1 হয় না। মানে কোন একটা বাস্তব সংখ্যাকে স্কয়ার করলে তো -1 হয় না। তার মানে আমি এরকম কোনো সংখ্যা পাবো না যেটাকে x স্কয়ার করলে -1 আসলে পাওয়া যায়। এরকম কোনো বাস্তব সংখ্যা পাবো না। তার মানে এই -1টা ফাঁকা পড়ে থাকবে। আর যদি একটা জিনিস ফাঁকা পড়ে থাকে তাহলে তো সেটা আসলে সার্বিক না। তুমি এটাকে এইভাবে বলতে পারো, আবার তুমি এটাকে কোডোমেনা রেঞ্জ বের করেও বলতে পারো, সমস্যা নেই। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আবার ট্রিকি এক্সাম্পলে যাই। ট্রিকি এক্সাম্পলটা হচ্ছে যদি তোমাকে বলি আচ্ছা এফ অফ আর ম্যাপিং আর প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো এটা কি সার্বিক? আচ্ছা, সার্বিকের জন্য কম্প্যারিজনের জন্য আমি একটা কাজ করি, আগের স্লাইডের প্রবলেমটা আবার নিয়ে আসি। তোমার আর থেকে আর এ গেছিল, এটা ছিল তোমার এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। তোমাকে একটু আগে দেখাইছিলাম যে এটা আসলে সার্বিক না। কেন সার্বিক না? কারণ কোডোমেনের রেঞ্জ আসলে সমান হয় নাই। কিন্তু এখানে খেয়াল করো যে এখানে আমি কোডোমেনটা কিন্তু চেঞ্জ করে দিছি। কোডোমেনটা হচ্ছে আর প্লাস, এখানে কোডোমেন হচ্ছে আর প্লাস। তাহলে একটু আগে দেখো তো এই সেম ফাংশনের রেঞ্জ কি বের করছিলাম? সেম ফাংশনের, আচ্ছা এখানে খেয়াল করো, আমি যদি এখানেও রেঞ্জ বের করি তাহলে ওয়াই কস্ট হচ্ছে এক্স স্কোয়ার, আর আমার এখানে ইনপুট এক্স বিলংস টু আর হইলে ওয়াই বিলংস টু অবভিয়াসলি আর প্লাস। তার মানে আমি বলতে পারি তোমার রেঞ্জ হচ্ছে আর প্লাস। দেখো আগের বারও আর প্লাস আসছিল রেঞ্জ, এবারও আর প্লাস আসছে রেঞ্জ, বাট আগের বারে কোডোমেন ছিল আর, এবারে কোডোমেন হচ্ছে আর প্লাস। এবারে কোডোমেন কিন্তু আর প্লাস, কাজেই এখানে তোমার দেখতেছো কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। তার মানে এটা কিন্তু সার্বিক। এটা সার্বিক না ছিল, আর এটা হবে সার্বিক হ্যাঁ। এটা কি বুঝছো? এটা কি এটা কি সবার কাছে ক্লিয়ার? তার মানে আমি আবার বলি, তার মানে তোমাদের আমি আবার বলি, এই জিনিসটা নিয়ে আমি মারামারি পর্যন্ত হইতে দেখছি কমেন্টে, মানে একজন একজনের বলতো আপনি কিছু বুঝেন না টাইপের মারামারি হইতে দেখছি। কাজেই তোমরা মারামারি করবা না, লজিক্যালি যেটা মানে হওয়া দরকার সেটাই বলবা। কাজেই তোমার একটা ফাংশন এক এক হবে কিনা, সার্বিক হবে কিনা, এই জিনিসটা আসলে ফুললি ডিপেন্ড করে এই ফাংশনের ডোমেন রেঞ্জ কিরকম, ডোমেন কোডোমেনটা কিরকম সেটার উপরে, এবং ফাংশনের টাইপটার উপরে। শুধুমাত্র ফাংশন দেখে বলে দেওয়া পসিবল না আসলে সেটা সেটা এক এক হবে নাকি সার্বিক হবে। ঠিক আছে? এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা তাহলে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকলো। তোমাদের এই একই জিনিস আমি আসলে কয়েকটা ভার্সনে লিখে দেবো, তোমরা আসলে এটা দেখবা যে আর প্লাস থেকে আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার। তোমরা আসলে মুখে মুখে বলতে পারো চাইলে যে এটা কি সার্বিক হবে। একটু বোঝো, এটা আসলে খুব ইজি, এটা সার্বিক হবে না কেন? কারণ এই না দেখো আউটপুট কি, কোডোমেন মানে কি আর না? কারণ কোডোমেনের মধ্যে -1 আছে না? তাহলে কাউকে স্কোয়ার করলে তো -1 পাওয়া যাবে না, তার মানে এটা সার্বিক না, বাদ। তারপর দেখো এবার যদি আমি এটা করি, আর প্লাস থেকে আর প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আবার কিন্তু সার্বিক, কারণ এটা তোমার, এটা আবার সার্বিক, সমস্যা নেই। ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে তোমাদের, তাহলে ফাইনালি এই জিনিসটাও লিখে দেই। দেখো এটা কিন্তু এক এক হ্যাঁ, এটা কিন্তু এক এক হ্যাঁ নাকি না? আচ্ছা এটা এক এক না। আচ্ছা বলো তো এটা কি এক এক আর প্লাস থেকে আর? এটা আমরা তো দেখেছিলাম এটা হচ্ছে এক এক। এক এক না। এক এক না কেন? এক এক না, এক এক না কারণ তোমার ইনপুটে তো আর। না না না, সার্বিক হলে এক এক হবে তার তো গ্যারান্টি নেই, তোমাদের একটু আগে তো বললাম এই জিনিসটা। আর প্লাস থেকে আর না, আমি প্রথমটার কথা বলতেছি, আর প্রথম থেকে বলতেছি, প্রথমটার কথা বলতেছি, এই যেটার কথা বলতেছি, এটা আসলে এক এক না। কারণ হচ্ছে তোমার তোমার আর আর যেহেতু আর আছে, তার মানে তোমার এফ অফ -1 ইকুয়াল টু 1, আবার এফ অফ 1 ইকুয়াল টু 1, তার মানে এটা এক এক না। বাট এটা আবার এক এক না, এটাও এক এক না, কারণ এটা তোমার আর আছে। বাট এটা কিন্তু এক এক, কারণ আর প্লাস থেকে আর, কারণ এখানে তুমি নেগেটিভ নিতে পারবে না, তার মানে এটা এক এক। আবার এটা যেহেতু আর প্লাস থেকে আর প্লাস, এটাও এক এক। কাজেই তোমাদের একটু বলে রাখলাম, ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তোমার ফাংশন সিগনেচারটা খেয়াল করতে হবে। ফাংশন সিগনেচারটার উপর ডিপেন্ড করবে এটা এক এক হবে কি এক এক হবে। সো এটা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে?
আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তাহলে তোমাদের এই চ্যাপ্টারের টেকনিক্যালি লাস্ট টপিকে যাব। আগামী দিন হয়তো আরেকটা টপিক দেখাতে পারি, এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে, আমি দেখাবো হয়তো বা। আর এটা হচ্ছে তোমাদের আপাতত এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে মানে এটা একটা ফাংশনের ইনভার্স। তোমরা এই সম্বন্ধে কি আইডিয়া আছে একটা ফাংশনের ইনভার্স কি জিনিস? হ্যাঁ, একটা ফাংশনের বিপরীত আছে, বিপরীত ইনভার্স আর বিপরীত ফাংশন কিন্তু এক জিনিস না। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কিন্তু লিখছি যে একটা ফাংশনের বিপরীত, আর পরের স্লাইডের নাম দেখো একটা ফাংশনের বিপরীত ফাংশন, দুটা কিন্তু এক জিনিস না। মানে সব ফাংশনেরই বিপরীত আছে, বাট সব ফাংশনের বিপরীত ফাংশন নাই। আমি কথাটা একটু ক্লিয়ার করি, মানে সব ফাংশনেরই ইনভার্স আছে, বাট সব ফাংশনের ইনভার্স ফাংশন নাই। ইনভার্স মানে হচ্ছে উল্টা, ইনভার্স শব্দটার মানে হচ্ছে উল্টা, মানে সব কিছুকে উল্টা করা যায়। উল্টা মানে কি? উল্টা মানে হচ্ছে এরকম, তোমাদের আসলে ওই ফাংশন মানে মেশিনের এক্সাম্পল দিচ্ছিলাম না? সো এটা একটা ক্লাসিক্যাল মেশিনের এক্সাম্পল আছে। ধরো তোমাকে বললাম তোমার কাছে একটা মেশিন আছে যেটার নাম হচ্ছে জুস মেশিন, ঠিক আছে? এই জুস মেশিনটা ইনপুট নিবে একটা ফল আর আউটপুট দিবে একটা জুস। এখন আমাকে বলো তো এই জুস মেশিনের উল্টা মেশিনের কাজ কি হওয়া উচিত? তাহলে আমাকে যদি বলা হয় এই একটা মেশিন আছে, এই মাংস এই মেশিনটা হচ্ছে জুস মেশিন, তাহলে এটা ইনভার্স জুস, ইনভার্স জুস এই মেশিনটা হবে আসলে উল্টা। উল্টা মানে কি? তুমি এর মধ্যে ঢুকাবা জুস, তাহলে সে আমাকে সুন্দর মতো ফল আউটপুট দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনভার্স মেশিন। সো একটা জিনিস মনে রাখবা, একটা ফাংশনের ইনভার্স মানে হচ্ছে তুমি যে এই ফাংশন যে কাজটা করে তার উল্টা কাজটা যে ফাংশন যে জিনিসটা করে। আমি আবার বলছি ফাংশন বলতেছি না, কারণ হচ্ছে উল্টা জিনিস সবসময় থাকে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম একটা ফাংশন আছে যেটার কাজ হচ্ছে অ্যাড ওয়ান, মানে সেই ফাংশনটা এক যোগ করে। মানে তোমাকে যদি এক দিই তাহলে সে আমাকে আউটপুট দিবে দুই, তোমাকে যদি দুই দেয় সে আমাকে আউটপুট দিবে তিন, তোমাকে যদি আমি আউটপুট দিই তিন তাহলে সে আমাকে আউটপুট দিবে চার। তাহলে বলো এই অ্যাড ওয়ানের ইনভার্স কি হওয়া উচিত? অ্যাড অন ইনভার্স কি হচ্ছে যে আমি যদি এক দিই তাহলে সে আমাকে দুই দিবে, তাহলে এটার ইনভার্স হবে দুই দিলে আমাকে এক দিবে, তিন দিলে আমাকে দুই দিবে, তারপরে যদি আমি চার দিই তাহলে আমাকে এক দিবে। তার মানে টেকনিক্যালি এই ফাংশনের ইনভার্স হচ্ছে বিয়োগ এক, মানে রিমুভ ওয়ান বা সাবট্রাক্ট ওয়ান। এটা কি বুঝছো? মানে এটা এইভাবে মনে রাখবা যে বিপরীত ফাংশনের কনসেপ্ট আছে এরকম। তুমি যদি এরকম করো, তোমার যদি একটা ফাংশন থাকে এরকম, যদি এরকম থাকে ধরো একের সাথে দুই, একের সাথে দুইয়ের রিলেশন আছে, আর দুইয়ের সাথে ধরো তিন, আর তিনের সাথে ধরো চার। এই ফাংশনটার ইনভার্স কি হবে? এই ফাংশনের ইনভার্স হচ্ছে আমি যদি তিন ইনপুট দেই তাহলে আমাকে দিবে দুই, আমি যদি চার ইনপুট দিই আমাকে দিবে তিন, আমি যদি দুই ইনপুট দিই তাহলে আমাকে আউটপুট দিবে চার। তার মানে বেসিক্যালি ইনভার্স ফাংশনের জন্য কি হয়, তোমার ডোমেনটা রেঞ্জ হয়ে যায় আর কোডোমেনটা মানে উল্টায় যায়। মানে বেসিক্যালি তোমার আগে যেটা ইনপুট ছিল সেটা আসলে আউটপুট হয়ে যায়, আর আগে যেটা আউটপুট ছিল সেটা আসলে ইনপুট হয়ে যায়। এটা কি বুঝছো? হ্যাঁ বলো। আহ, আসতেছি, এই কথাটা আসতেছি, খুব ভালো একটা প্রশ্ন করছো, আমি এই কথাটা আসতেছি, একটু বুঝো। আমি এটা বলতে চাচ্ছি, দেখো তোমাদের ইনভার্স জুস মেশিনের এক্সাম্পল দিছিলাম কি, তুমি যদি ফল ইনপুট দাও তোমাকে আউটপুট দিবে জুস। তোমার জুস মেশিনের এক্সাম্পল দিছিলাম এরকম। তাহলে এই মেশিনের কাজ ছিল তুমি যদি ইনপুট দাও ফল তাহলে আমার আউটপুট দিবে জুস। তার মানে এই অ্যারোটা কি মিন করে? অ্যারোটা মিন করে আমি যদি ইনপুট দেই ফল তাহলে আমাকে আউটপুট দিবে জুস। আর এই মেশিনের উল্টা মেশিনের কাজ কি? এই মেশিনের উল্টা মেশিনের কাজ হচ্ছে তুমি যদি ইনপুটে দাও জুস তোমার আউটপুট দিবে ফল। কাজে এটা আসলে কাজটা উল্টাই দিচ্ছে। তার মানে তোমার একটা ফাংশন যদি এরকম থাকে এফ অফ এক্স হচ্ছে তোমার এ থেকে বি, তার মানে এটা ইনপুট হচ্ছে এ সেট, আর আউটপুটের সেটটা হচ্ছে মানে পসিবল আউটপুটের সেটটা হচ্ছে বি। তাহলে এটা মনে রাখবা এফ ইনভার্স মানে উল্টা কাজ। উল্টা কাজ কি করবে? উল্টা কাজটা আউটপুটটা হয়ে যাবে ইনপুট আর ইনপুটটা হয়ে যাবে আউটপুট। এটা কি বুঝছো? মানে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাই এখন আসতেছি। তার মানে এটা মনে রাখবা যে একটা ফাংশন হচ্ছে সামনের দিকে যায়, আর ইনভার্স ফাংশন হচ্ছে, দেখো একটা ফাংশনের কাজ হচ্ছে ইনপুট থেকে আউটপুটে নিয়ে যাওয়া, আর ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে আউটপুট থেকে ইনপুটে নিয়ে আসা। তার মানে এই এফ এর কাজ হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়া, আর ইনভার্সের কাজ হচ্ছে উল্টা দিকে নিয়ে আসা। এটা হচ্ছে যে কোনো কিছুর ইনভার্স। যে কোনো কিছুর উল্টা কাজ হইতে পারে, মানে ফল থেকে জুস বানানো, জুস থেকে আবার ফল বানাইছো, এটা হচ্ছে উল্টা কাজ। তেমনি তোমাকে যদি বলি আচ্ছা একটা ফাংশনের কাজ হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব করা, তাহলে বলো তো এফ ইনভার্স কি হওয়া উচিত? কিউব করা মানে কি? তোমাকে যদি দুই দেয় আমাকে আউটপুট দিবে আট, তাহলে এখানে কি হবে? আট দিলে আমাকে আউটপুট দিবে দুই। তার মানে এই ফাংশনের কাজ হচ্ছে তোমার কিউব রুট করা। এটা কি বুঝছো? তার মানে একটা ফাংশনের ইনপুট যদি হয় কিউব তাহলে আউটপুট হচ্ছে কিউব রুট, মানে এই ফাংশনটার কাজ হচ্ছে কিউব করা, আর এই ফাংশনের কাজ হচ্ছে কিউবটাকে রুট করা। তাহলে এটা একটা আরেকটার উল্টা। তেমনি তোমাকে যদি বলি একটা ফাংশনের কাজ হচ্ছে স্কোয়ার করা, আর
ইনভার্স ফাংশনের তাহলে কাজ কি হবে? উল্টায় দেওয়া। মানে আমি যদি এখানে 2 ইনপুট দেই সেটা আমাকে দেবে 4, আমি যদি 3 ইনপুট দেই আমাকে দেবে 9, আমি যদি ধরো 4 ইনপুট দিই তাহলে আমাকে দেবে 16। তাহলে ইনভার্স ফাংশনের কাজ কি? 16 দিলে আমাকে 4 দিবে, 4 দিলে আমাকে 2 দিবে, 9 দিলে আমাকে 3 দিবে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে, একটু পরে বলতেছি সমস্যাটা কি। তাহলে এটা হবে তোমার স্কোয়ার রুট অফ এক্স, ঠিক আছে? মানে আগে যদি স্কোয়ার থেকে থাকে এটা আসলে স্কোয়ার রুট করে দিবে। বাট এখানে একটা ছোট্ট ঘাপলা আছে, এই ঘাপলাটা নিয়ে আসলে এখন আমরা আসলে কথা বলবো। যে এর পরের টপিকটা হচ্ছে আমার একটা ফাংশনের ইনভার্স ফাংশন। কারণ তোমাদের আমি একটু আগে বললাম যে একটা ফাংশনের ইনভার্সের কাজ কি? উল্টা দেওয়া। যেমন তোমাদের এই একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে যদি তোমার একটা ফাংশন এরকম থাকে, ধরো এটা স্কোয়ার ফাংশন, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, এই ফাংশন 1 ইনপুট দিলে তোমার দিবে 1, -1 ইনপুট দিলেও দিবে 1, 2 ইনপুট দিলে দিবে 2, সরি 2 ইনপুট দিলে দিবে 4, আর -2 ইনপুট দিলেও দিবে সে আসলে 4। এখন এই ফাংশনের ইনভার্সের কাজ কি একটু বুঝো। এটা হচ্ছে ফাংশন এফ। এখন আমি যদি ইনভার্সের ডায়াগ্রামটা আঁকতে চাই তাহলে কি করতে হবে? উল্টাই দিতে হবে না? তোমাদের বলছিলাম ইনভার্সের কাজ কি? ডোমেন আর রেঞ্জকে উল্টাই দিবে। এটা যদি ইনপুট নেয় এ থেকে আর আউটপুট দেয় বিতে, মানে এফ হচ্ছে এ থেকে ইনপুট নেয় আর আউটপুট দেয় বিতে, তাহলে এফ ইনভার্সের কাজ কি? তোমার বি থেকে ইনপুট নিবে আর আউটপুট দিবে এতে। একটু বুঝো, তাহলে বি থেকে ইনপুট নিচ্ছে, এটা হচ্ছে বি থেকে ইনপুট নিচ্ছে আর আউটপুট দিচ্ছে এতে। তাহলে এখানে 1 থাকবে ইনপুটে, 4 থাকবে ইনপুটে, আর এখানে থাকবে -1 +1 2 -2। এইবার একটু ভালো করে খেয়াল করো যে এইবার যদি আমি জিনিসটা উল্টাইতে চাই, 1 এর জন্য আউটপুট কয়টা পাওয়া যাচ্ছে? 2টা না? 4 এর জন্য আউটপুট কয়টা পাওয়া যাচ্ছে? 2টা না? এইবার একটা গ্যাঞ্জাম লেগে গেল। কেন গ্যাঞ্জাম লাগছে? দেখো, এই ফাংশনটা ইনভার্স আছে, আমি আবার বলি এই এফ ফাংশনের ইনভার্স হচ্ছে এফ ইনভার্স, বাট এই এফ ইনভার্সটা কিন্তু ফাংশন না। কেন ফাংশন না? একটা থেকে দুইটা গেছে, একটা থেকে দুইটা গেছে, তার মানে আমি একটু বুঝতে পারলাম যে সব ফাংশনেরই ইনভার্স আছে। মানে সব ফাংশনের ইনভার্স আছে, সব ফাংশন এর ইনভার্স আছে, বাট ইনভার্স ফাংশন নাও থাকতে পারে। মানে ইনভার্সটা ফাংশন হবে কি হবে না সেটা আসলে ডিপেন্ড করে। মানে সব ফাংশনের ইনভার্স আছে, বাট ইনভার্স ফাংশন নাও থাকতে পারে। ইনভার্স ফাংশন নাও থাকতে পারে, মানে তুমি ইনভার্স করা মানে হচ্ছে উল্টায় দেওয়া, ইনভার্স ফাংশন নাও থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ, ইনভার্স আছে, ইনভার্স করা মানে হচ্ছে উল্টানো, কিন্তু উল্টাইলে ফাংশন হবে কি হবে না সেটা আসলে গ্যারান্টিড না। ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। একটা যে কোনো, আচ্ছা তখন এটাকে আসলে ইনভার্স ফাংশন না বলে বলা উচিত ইনভার্স রিলেশন। যেহেতু দেখো এটাকে বলা হয় আসলে ইনভার্স রিলেশন, এটা আসলে ইনভার্স ফাংশন না, এটা হচ্ছে ইনভার্স রিলেশন। এই এফ এর ইনভার্স রিলেশন হচ্ছে এটা, বাট এটা কিন্তু ফাংশন না, সেটা একটু মনে রাখবা। এখন আমরা আসলে তোমরা এই জিনিসটা পড়ছিলা কিন্তু আই ডোন্ট নো বুঝছিলে কিনা। সো এইটা হচ্ছে কাহিনী যে একটা ফাংশনের ইনভার্স থাকে, সব ফাংশনের ইনভার্স থাকে, বাট সব ফাংশনের ইনভার্স ফাংশন নাও হইতে পারে। এখন আমরা আসলে দেখবো যে একটা ফাংশন ইনভার্স ফাংশন কখন থাকে। সেটা তোমরা এখন বুঝতেই পারতেছো। যদি তোমার একটা ফাংশন এরকম থাকে যে ধরো এই জিনিসটা, আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরো তোমাকে বললাম 1 2 3 4 এরকম আছে, এই ফাংশনটার আউটপুট ধরো এরকম 2 3 4, এটা তোমাদের একটু আগে দেখালাম যে 1 এর সাথে আছে 2, আর এটার সাথে আছে এরকম, 3 এর সাথে আছে এরকম, 4 এর সাথে আছে এরকম। এখন এটার ইনভার্স করে, এটা কি, এটা প্রথম কথা, এটা কি ফাংশন? হ্যাঁ এটা ফাংশন, কারণ হচ্ছে একটার সাথে একাধিক নাই। কিন্তু এখন চিন্তা করে এটাকে যদি আমি ইনভার্স করি, ইনভার্স করা মানে কি? এটা ছিল এ থেকে ইনপুট দিছে, বি থেকে আউটপুট, বিতে আউটপুট দিছে, তাহলে এটাকে ইনভার্স করা মানে হচ্ছে উল্টানো। উল্টানো মানে কি? উল্টানো মানে হচ্ছে আমি বি থেকে ইনপুট নেওয়াবো আর এ থেকে আউটপুট দেওয়াবো, জাস্ট আগের জিনিসটা উল্টায় যাবে। আগের জিনিসটা উল্টায় দাও, উল্টায় দিলে কি হচ্ছে, তোমার এখানে থাকতেছে তোমার 2 3 4, তারপর এখানে থাকতেছে 1 2 3 4। তাহলে 2 এর সাথে কে কে থাকবে? 2 এর সাথে থাকবে 1, আর 2 এর সাথে থাকবে 3, আর এখানে 3 এর সাথে থাকবে, আচ্ছা সরি কি কিছু করলাম, আচ্ছা ঠিক আছে, এখানে 3 এর সাথে থাকতেছে তোমার 2, আর এখানে 4 এর সাথে থাকতেছে 4। তারপরে দেখো এটা উল্টাইলে এটা কি ফাংশন? এটা ফাংশন না। তার মানে আমি একটা ফাংশনকে যদি, এই ফাংশনটাকে যদি উল্টাই তাহলে এটা ফাংশন হচ্ছে না। এখন একটা জিনিস বুঝো, তাহলে এটা কেন ফাংশন হচ্ছে না বলো তো? কারণ এটা কিন্তু এক এক না, একটু বুঝো, এটা কিন্তু এক এক না। এক এক না হলে কি হবে বলো তো? এক এক না হলে দুটার সাথে একটা ইনপুট যাবে না? এটা ফাংশন হওয়াতে, এটাতে ফাংশন হওয়াতে কোনো সমস্যা হবে না,
বাট তখন যখন তুমি উল্টাইতে যাবা তখন সেটার ফাংশন থাকবে না। মানে এক এক না এরকম একটা ফাংশনকে যদি আমি উল্টাই দিই তাহলে সেই ফাংশনটা ফাংশন থাকবে না। কারণ আমি একটু বুঝলাম এক এক না এই ফাংশন, হ্যাঁ না না এক এক ফাংশন, হ্যাঁ আরো আছে, শুধু এক এক হলে হবে না, মানে এক এক না হলে ইনভার্স ফাংশন নাই, এক এক না হলে ইনভার্স ফাংশন হবে না, ইনভার্স ফাংশন হবে না, ফাংশন হবে না। তাহলে একটুকু আমরা বুঝলাম যে একটা ফাংশনকে এক এক হইতে গেলে তাকে, সরি, একটা ফাংশনের ইনভার্সকে ফাংশন হইতে গেলে তাকে এক এক হইতেই হবে। যদি একটা ফাংশনকে ইনভার্স করলে ফাংশন না হয় তার মানে সেটা আসলে এক এক না হইতে, মানে এক এক না হলে তোমার ফাংশন হবে না বেসিক্যালি। যদি এক এক না হয় তাহলে সেটা ইনভার্স ফাংশন হবে না। এখন সমস্যা হচ্ছে শুধু এক এক হওয়াটা আসলে এনাফ না। যেমন তোমাদের আগে একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে, একটু খেয়াল করো যে এখন ধরো এরকম আছে, ধরো 1 2 3 এরকম আছে, আর এটা ধরো এরকম আছে, এটা অন্য একটা এক্সাম্পল দিতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এবার ধরো এখানে খেয়াল করো, এখন এবার খেয়াল করো এটা কি এক এক, এটা প্রথম কথা এটা কি ফাংশন, এটা ফাংশন সমস্যা নেই, এটা কি এক এক, এটা এক এক সমস্যা নেই। এবার এক কাজ করো এটাকে ইনভার্স করো, এটাকে ইনভার্স করলে কি হচ্ছে, এখানে ইনপুট নিবে এ বি সি ডি আর আউটপুট দিবে কত, হ্যাঁ এটা পাবে 1 2 3, এটা আউটপুট দিয়ে কি হবে, এটা তোমার এক এর সাথে যাবে 2, এ এর সাথে যাচ্ছে 2, তারপর বি এর সাথে যাচ্ছে 1, তারপর সি এর সাথে যাচ্ছে 3, আর দেখো ডি এর কোনো আউটপুট নাই, ডি ফাঁকা। তার মানে এটা দেখো ইনভার্স, এটাকে তাহলে ইনভার্স ফাংশন হইল না, এটা ইনভার্স হইছে বা ইনভার্স ফাংশন না। অ্যাকচুয়ালি এটাকে ইনভার্স ফাংশন না লেখে আমি একটা ফাংশন নাই লিখি, আর এটা যেহেতু ইনভার্স। তারপরে দেখো এটার সমস্যা কি বলতো, এটার যেহেতু আউটপুটে একটা ফাঁকা পড়ে আছে, এটাকে যদি উল্টাইতে যাই তখন আসলে এখানে কোনো ইনপুট পাবো না, এটা কি বুঝছো? তার মানে দেখো এটা এক এক হইছে, কিন্তু এক এক হওয়ার পরেও এটা ইনভার্স আসলে নাই, মানে এটা ইনভার্স ফাংশন না। কারণ সমস্যা হচ্ছে এটা আসলে সার্বিক না, সার্বিক না, সার্বিক না হলে আসলে ইনভার্স ফাংশন হবে না, ইনভার্স। আচ্ছা এভাবে লিখি, এটা ইনভার্স করলে, যে ইনভার্স করবো সেটা আসলে ফাংশন হবে না, এটাকে যদি ইনভার্স করি তাহলে ফাংশন না। এই কারণে তোমরা একটা জিনিস পড়ছিলা, সেটা হচ্ছে একটা ফাংশনের ইনভার্সকে এক এক হইতে গেলে অবশ্যই ফাংশনটাকে, সরি ভুল বললাম, একটা ফাংশন এর ইনভার্স যদি ফাংশন হইতে হয় তাহলে তাকে দুইটা জিনিস সত্য হইতে হবে। এক নম্বর হচ্ছে ফাংশনটাকে এক এক হইতে হবে, কারণ এক এক যদি না হয় তাহলে আসলে এটা ইনভার্স করলে ফাংশন পাওয়া যাবে না, আমরা দেখালাম। আর দুই নম্বর হচ্ছে এটা দেখালাম যে সেটা যদি সার্বিক হইতে হবে, সার্বিক না হলে আসলে একটা মানে আউটপুট, একটা ইনপুট দিলে আউটপুট ফাঁকা পড়ে থাকবে। কাজেই এক একও হইতে হবে প্লাস সার্বিকও হইতে হবে। এই দুইটা জিনিস যদি হয় তাহলে বোথ এক এক এবং সার্বিক, মানে বোথ এই কথাটা দুইটা সত্য হইতে হবে। যদি তাই হয় তাহলে আমি বলতে পারবো যেটা আসলে এই ফাংশনটা হবে আসলে এটার ইনভার্স তখন করলে তুমি যেটা পাবে সেটা একটা ফাংশন হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা এখন এখানে একটা ছোট্ট টার্মিনোলজি আছে, আমি একটু বলে রাখি, এটা মাঝে মাঝে খুব কাজে লাগে। তোমাদের এটা মনে আছে কিনা যে এক এক ফাংশনকে তোমরা ইংরেজিতে বলে ওয়ান টু ওয়ান, এটাকে ইংরেজিতে বলে ওয়ান টু ওয়ান, অথবা এটা আরেকটা ইংরেজি নাম আছে, এটাকে বলা হয় আসলে ইনজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ ফাংশন মানে হচ্ছে এক এক ফাংশন, আবার এটা সার্বিক ফাংশনকে আসলে বলে অন টু, অথবা এটাকে সাবজেক্টিভ ফাংশনও বলে, সাবজেক্টিভ ফাংশন। এখন যদি একটা ফাংশন বোথ ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ হয়, একই সাথে বোথ ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ, ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ হয়, তাহলে সেই ফাংশনটাকে আসলে বলে, আচ্ছা তাহলে দেখি, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হয় তাহলে এই ফাংশনটাকে আসলে বলে বাইজেক্টিভ ফাংশন। একটু মনে রাখবা, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো একই সাথে যদি হয় তাহলে এই ফাংশনটাকে আসলে বলে বাইজেক্টিভ ফাংশন। সো এটা জাস্ট বলার জন্য বলা, মানে অনেক জায়গায় শুনতে পারো এই জন্য বললাম। তার মানে একটা ফাংশন একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক হওয়া মানে হচ্ছে ফাংশনটা বাইজেক্টিভ। তার মানে এটা বলা যায় যে একটা বাইজেক্টিভ ফাংশনের ইনভার্স সবসময় ইনভার্স ফাংশন সবসময় থাকবে। মানে একটা ফাংশন যদি বাইজেক্টিভ হয়, বাইজেক্টিভ হইলে তার ইনভার্স ফাংশন হবে, ইনভার্সটা ফাংশন হবে। আর বাইজেক্টিভ মানে কি, বাইজেক্টিভ মানে হচ্ছে সে একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক, সে একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক, তাহলে আসলে তাকে বলবো আমরা ইনজেক্টিভ মানে বাইজেক্টিভ ফাংশন। জাস্ট এটা একটা টার্মিনোলজি, জাস্ট এমনি টার্মিনোলজি জানা রাখা। এটা কি সবার কাছে ক্লিয়ার?
আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে জাস্ট একটা লাস্ট এক্সাম্পল দিয়ে আসলে আমরা আজকে শেষ করে দিব তোমাদের একের ফাংশন বের। আচ্ছা, তোমাদের একের ফাংশন বের করা কি মনে আছে কিভাবে বের করতে হয়? আচ্ছা, একটু বলে রাখি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদের এটা বলি, দেখো তোমার এক এক ফাংশনে ধরো তোমার ইনপুটটা হচ্ছে এরকম, ইনপুট থাকে এখানে আর আউটপুটটা থাকে এই জায়গায়। তোমার একটা যে কোনো ফাংশনকে, যে কোনো একটা ফাংশন ধরো আউটপুট এরকম। এখন আমি যদি ইনপুট দেই এক্স, তাহলে আমার আউটপুট পাওয়া যাচ্ছে ওয়াই। এটা হচ্ছে এফ এ, মানে এফ এর মধ্যে ইনপুট যদি দেই এক্স, তাহলে আমার আউটপুট পাওয়া যাবে ওয়াই। ঠিক আছে, এখন আমাকে বলো তাহলে উল্টা ফাংশন। উল্টা ফাংশন মানে হচ্ছে আমি যদি ইনপুটের মধ্যে উল্টা ফাংশনের ইনপুট কি হবে? উল্টা ফাংশনের ইনপুট হবে এক্স আর আউটপুট হবে ওয়াই। মানে আমি ইনপুট দিব এক্স, তাহলে আউটপুট পাওয়া যাবে, সরি আমি ভুল বললাম, ইনপুট দিব ওয়াই, তাহলে আউটপুট পাওয়া যাবে এক্স। কারণ আমি একটু বলতে পারি যে এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স। এটা কি বুঝছো? মানে আমি যদি এফ এর মধ্যে এক্স ইনপুট দেই, এফ এর মধ্যে এক্স ইনপুট দিলে আমি পাওয়া যাবে আউটপুট পাওয়া যাবে ওয়াই। আবার আবার যদি ওয়াইটাকে আবার, না ঠিক আছে, এফ ইনভার্স লিখছি। আচ্ছা, না না, আমি একটু বলি, ক্লিয়ার করি ব্যাপারটা। আমি বল, আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। দেখো, আমি বলতে চাচ্ছি যে আমি যদি তোমাকে ইনপুট, ওই যে জুস মেশিনের কথা চিন্তা করো, আমি যদি ইনপুট দেই ফল, তাহলে আমার আউটপুট পাওয়া যাবে জুস। ঠিক আছে, আর যদি উল্টায় দেই, উল্টায় দেওয়া মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার এফ, আর ইনভার্স অফ এফ মানে কি? এফ ইনভার্সের মধ্যে আমি কি ইনপুট দিব? এফ ইনভার্সের মধ্যে ইনপুট দিব জুস, আর আমার আউটপুট পাওয়া যাবে ফল। সেটা এইভাবে চিন্তা করো যে আমি এখানে ইনপুট দিচ্ছি এফ অফ ফল, এফ অফ ফল ইকুয়াল টু হচ্ছে তোমার জুস, আর আমি এভাবে বলতে পারি যে এফ এফ ইনভার্স অফ জুস, এটা মানে হচ্ছে ফল। না 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 না, তুমি একটু বুঝো, এফ ইনভার্স মানে কি? তোমার এইটা হচ্ছে তোমার জুস মেশিন, জুস মেশিনের উল্টা কি ইনপুট, মানে জুস মেশিন কি ইনপুট দিবে? ফল ইনপুট দিবে। আর জুস ইনভার্স কি নিবে? আর তুমি জুস দিলে ফল দিবে না, ফল দিলে তো আর জুস দিবে না। ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ, আমি তো এটাই চাচ্ছি। আমার ইনভার্স ফাংশনের কাজ কি ছিল? উল্টা করে দিবে না? ব্যাপারটা একটু বুঝো। আমি বলতে যাচ্ছি ধরো জুস মেশিন, জুস মেশিনটা কি করতো? জুস মেশিনটা ইনপুট নিত ফল আর আউটপুট দিত ধরো জুস। আর এই মেশিনের উল্টা মেশিন কি করবে বলো তো? উল্টা উল্টা মেশিন কি করবে? উল্টা মেশিন যেটা করবে, ইনপুট নেবে জুস, আউটপুট দিবে ফল। ইনপুট নিবে জুস, আউটপুট, আচ্ছা বানান কি লিখতেছি এসব? ইনপুট নেবে জুস আর আউটপুট দিবে ফল। এটা হচ্ছে ইনভার্সের কাজ। তার মানে এটা যদি এফ হয়, ইনপুট নেবে এক্স আর আউটপুট দেবে ওয়াই। আর এটা যদি ইনভার্স হয়, তাহলে ইনপুটটা হচ্ছে এই যে এ যে আউটপুটটা দিছে, সেই আউটপুটটা সে আসলে ইনপুটে নিবে, আর আউটপুট যা ছিল সেটা ফেরত দিয়ে দেবে। এটা কি বুঝছো? এই কারণে আসলে আমি এই জিনিসটা লিখলাম। আসলে এটা তোমরা এইভাবে দেখো নাই, তো এই জন্য তোমাদের আসলে অভ্যাসটা নাই। কাজে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে যদি এফ অফ এক্স এই জিনিসটা সমান ওয়াই হয়ে থাকে, তাহলে এফ ইনভার্সের মধ্যে আমি যদি ওয়াই দেই, তাহলে আবার যা ছিল সেটাই ফেরত পাবো, তাই না? আচ্ছা, এই জিনিসটাকে তোমরা আসলে এইভাবে দেখো নাই, তোমরা আসলে এটা অন্যভাবে দেখছো। কিভাবে? একটু খেয়াল করো। এই যে ওয়াই না, ওয়াইটা অরিজিনালি কি ছিল? এফ অফ এক্স ছিল না? তাহলে এই ওয়াই এর বদলে আমি এফ অফ এক্স লিখতে পারি না? তা দেখো, আমি এটা বলতে পারি না, দেখো তো, এফ ইনভার্স অফ এই ওয়াই এর মান হচ্ছে এফ অফ এক্স না, এটা সমান এক্স। এটা তোমরা পড়ছো না? এটা তোমরা এইভাবে দেখছো, বাট আসলে তোমাদের ওইভাবে দেখা হয়নি, কারণে তোমাদের আসলে বুঝতে কষ্ট হচ্ছে। সিমিলারলি এই কথাটা আমি এভাবে বলতে পারি, যদি আমার এফ ইনভার্স এটা ইনপুট নেয় এক্স এবং আউটপুট যদি দেয় ওয়াই, এই ওয়াইটাকে যদি আমার আবার এফ এর মধ্যে ঢুকাই দেই, তাহলে যেটা আউটপুট পাওয়া যাবে সেটা আবার এক্স ফেরত পাওয়া যাবে। তার মানে আমি আসলে এটা বলতে পারি এফ ইনভার্স অফ এই ওয়াই মানে হচ্ছে আবার এটা এফ ইনভার্স এফ অফ এক্স। আচ্ছা সরি, ভুল বললাম, এটা এফ ইনভার্স না, এটা এফ, মানে এফ অফ, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ ইনভার্স অফ এক্স। তাহলে এটা করলে এক্স ফেরত পাওয়া যাবে। কাজেই তোমরা এই দুটো জিনিস পড়ছো, কিন্তু আসলে এইটা পড়ো নাই, মানে এইভাবে দেখো নাই। ঠিক আছে, কাজে এটা মনে রাখবা, আমি যদি এফ এর ভিতরে এফ ইনভার্সের ইনপুটটা দেই, তাহলে যা ছিল তাই ফেরত পাওয়া যাবে। আর একইভাবে আমি যদি এফ ইনভার্সের ভিতরে এফ এর ইনপুটটা দেই, তাহলে আসলে যা ছিল তাই ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, এটা তোমরা পড়ছো, বাট এটা আসলে ওইভাবে দেখো না, এই জন্য তোমাদের একটু কনফিউজিং লাগতেছে। এখন এখানে একটা ভালো কথা বলে রাখি, যখন মিসকনফেশনের ব্যাপার স্যাপার আসলো, তো এটা একটু বলে রাখি, ঠিক আছে? মানে আমি একটু হতাশ হয়েছিলাম একটা টিচারের উপরে। সে আমাদের মানে ইয়েতে কি বলে, আমাদের কলেজে পরীক্ষা দিতে আসছিল, মানে টিচার নিয়োগ পরীক্ষা হয় না? সো মানে আমি প্রশ্ন করছিলাম স্যারকে যে স্যার এটা সমান এক্স কেন হয়? সো
তার উত্তরটা ছিল যে আচ্ছা এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এফ ইনভার্স মানে হচ্ছে 1/f, এখানে হচ্ছে এক্স, এটা কাটা যায়, তাহলে যা ছিল এটা হচ্ছে এক্স। ঠিক আছে? এই উত্তরটা দেওয়ার ফলে আমি মানে একটু তাকাইছিলাম তার দিকে, আমি কিছু বলি নাই, মনে হলো আচ্ছা ঠিক আছে বুঝছি। এখন মজার ব্যাপার হচ্ছে তোমরা এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো। আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং নোটেশনটা আসলে এই জন্যই দেওয়া হয়েছে, এফ ইনভার্সের নোটেশনটা f⁻⁻1, এটা আসলে এই জন্যই দেওয়া হয়েছে যে এই নোটেশনটা এরকম, বাট তার মানে কিন্তু এই না যে এফ আর এফ ইনভার্স কাটা যায়, মানে এফ আর এফ ইনভার্স কিন্তু কাটা যায় না। ঠিক আছে? এটা কিন্তু কাটা যায় না, নোটেশনটা এভাবে দেওয়া হয়েছে কারণ হচ্ছে একটু মনে রাখবা, আমি যদি তোমাদের বলি একটা ফাংশন হচ্ছে 3 এর সাথে তুমি কাকে গুণ করলে আবার আগের জায়গায় ফেরত পাবো বলো তো? 1/3 কে না? মানে 3 আর 1/3 গুণ করলে যদি 1 পাওয়া যায়, এই জন্য এই জন্য 1/3 কে আসলে বলা হয় 3 এর ইনভার্স। 3 এর আসলে ইনভার্স বলা উচিত না, 3 এর যোগাত্মক ইনভার্স, মানে মানে মাল্টিপ্লিকেশন, সরি যোগাত্মক না, মানে গুণাত্মক ইনভার্স, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মানে গুণ করলে যে জিনিসটা আসলে আগের জায়গায় ফেরত পাওয়া যায়, এটাকে এই জন্য বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে? এই জন্য তোমার এই থ্রি ইনভার্সটাকে লেখে এইভাবে 3⁻⁻1, যাতে করে এটা বোঝানোর জন্য যে 3 এর সাথে 3 এর ইনভার্স গুণ করে দিলে 1 পাওয়া যায়। ঠিক আছে? তার মানে কিন্তু এই না যে তুমি আসলে, এই জন্য তোমার নোটেশনটা এরকম যে এফ আর এফ ইনভার্সের নোটেশন দেওয়া হয় এফ ইনভার্স, এই জন্য নোটেশনটা এরকম, তার মানে কিন্তু এই না এফ আর এফ ইনভার্স কাটা যায়। ঠিক আছে? সেটা তোমরা এইভাবে মনে রাখবা। তোমরা অ্যাকচুয়ালি এটাকে এইভাবে মনে রাখতে পারো যে আমি তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম্পলটা এইভাবে দিই, সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম যে জুস মেশিনের এক্সাম্পলটা চিন্তা করো। তুমি ধরো একটা জুস মেশিনের ভিতরে, জুস মেশিন হচ্ছে তোমার এফ, এর মধ্যে তুমি যদি ফল দাও, তুমি আউটপুট পাবা কি? জুস। এবার তুমি একটা কাজ করো, এই জুস, এই জুসটাকে তুমি আবার ইনভার্স মেশিনের মধ্যে ঢুকায় দাও, তাহলে আবার ফল ফেরত পাবো না, যা ছিল তাই পাওয়া যাবে না? এই জন্য আসলে ভ্যালুটা এরকম। তুমি এফ ইনভার্স এটার যে আউটপুটটা পাইছো, সেটা যদি তুমি আবার এফ এর মধ্যে ঢুকায় দাও, তাহলে আগে যা ছিল তাই থাকবে। মানে ফলের মধ্যে ঢুকায় ইনভার্সটা পাইছো, এটাকে আবার ইনভার্স মেশিনের মধ্যে ঢুকাই দিছো, যা ছিল তাই হয়ে যাবে। কাজেই এটা হচ্ছে ব্যাপারটা এই জন্য এরকম। এটা কিন্তু মোটেই এই জন্য এরকম না যে এফ আর এফ ইনভার্স কাটা যায়। ঠিক আছে? তো এটা নোটেশনটা এই জন্য দেওয়া হয়েছে যে ইফেক্টিভলি এটা একজনের ইফেক্ট আরেকজনকে ক্যান্সেল করে দেয়। বাট তুমি আবার এটা বলতে যাও না এটা হচ্ছে এফ আর এফ ইনভার্স মানে হচ্ছে 1/f, এটা আবার বলতে যাও না। নোটেশনটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে মানুষজনের বুঝতে সুবিধা হয়। তুমি মনে রাখার জন্য বলতে পারো যে এটা মনে রাখার সিস্টেম, সহজে মনে রাখতে পারো যে এফ আর এফ ইনভার্স কাটা যায় আর এক্স থেকে যায়, কিন্তু এটা কিন্তু রিজন না। ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো, মানে এটা কেউ যদি জিজ্ঞেস করে কেন, তাহলে আবার এই উত্তর দিয়ে বসো না যে এফ আর এফ ইনভার্স কাটা যায়। ঠিক আছে? এই হচ্ছে কথা। সো এখন এখন মজার ব্যাপার হচ্ছে তোমাদের এই জিনিসটা কেন দেখালাম, যে তোমাদের যদি বলা, হ্যাঁ বলো। না না, লাকিলি আসতে পারে নাই, মানে এই এই উত্তর শুনে আমি শুধুমাত্র আমি অবাক হই নাই, আর অনেকেই অবাক হয়েছে, কাজেই সে আসলে আসে নাই লাকিলি। আচ্ছা যাকে নিবে। সো এখন এখন কথা হচ্ছে লাস্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে একটু দেখো, তোমাকে বলা হয়েছে এ ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা আমি এটা দেখতে হবে প্রবলেমটা কি ছিল। হ্যাঁ পাইছি। এ ইকুয়ালস টু হচ্ছে তোমার আর বাদ 3, আর বি ইকুয়ালস টু হচ্ছে আর বাদ 1। তোমাকে বলা হয়েছে এফ ইজ এ ফাংশন ফ্রম এ থেকে বি, এবং এটা বলা হয়েছে এফ অফ এক্স এটা সমান হচ্ছে x-2 ডিভাইডেড বাই x-3। তোমাকে বলা হয়েছে বিপরীত ফাংশন বের করো, ইনভার্স ফাংশন বের করো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাকে যখন একটা জায়গায় বলা হবে এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করো, তাহলে তোমাকে আসলে দেখাইতে হবে যে এই ফাংশনটা ইনভার্স ফাংশন আদৌ আছে কিনা। যদি ইনভার্স ফাংশন নাই থাকে তাহলে তো বের করার কিছু নাই। আমার কথাটা বুঝতে পারছো? তোমাকে যদি জাস্ট বলে যেটা ইনভার্স ফাংশন বের করে, তাহলে তোমাকে আসলে দেখাইতে হবে যে এই ফাংশনটা ইনভার্স আসলে আছে। আর তোমাদের একটু আগে বললাম একটা ফাংশন ইনভার্স কখন থাকে, যখন ফাংশনটা আসলে বাইজেক্টিভ হয়। আর বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে হচ্ছে সেটা হচ্ছে এক এক হবে, সেটা এক এক হবে এবং সেটা একই সাথে সার্বিক হবে। কাজেই তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই ফাংশনটা ইনভার্স বের করো, তার মানে তোমাকে আগে এটা প্রমাণ করতে হবে যে এই ফাংশনটা এক এক, এটা প্রমাণ করতে হবে, এই ফাংশনটা সার্বিক, এটা প্রমাণ করতে হবে। তারপর তোমাকে যদি বলে ইনভার্স ফাংশন বের করো, তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে এক এক এটা প্রমাণ করতে হবে, এক এক প্রমাণ করো। আমি একটু আগে দেখা আসছে এক এক কিভাবে প্রমাণ করবা, এক এক প্রমাণ করো। আর 2 নাম্বার স্টেপ হচ্ছে সার্বিক প্রমাণ করো। যদি দুইটাই সার্বিক, এই দুটো যদি সত্য হয় সার্বিক প্রমাণ করো। সত্য হইলে তারপর তুমি বলতে পারো ও আচ্ছা এটা যদি এক এক এবং সার্বিক, তাহলে তুমি বলতে পারো সুতরাং এটার এফ ইনভার্স আছে।
তারপর তুমি সেটাকে বের করতে হবে, ঠিক আছে? মানে তোমাকে যদি বলা হয় একটা ফাংশন এক এক বের করো, তো তোমার এক নাম্বার স্টেপ হচ্ছে এক এক প্রমাণ, সরি ভুল বললাম, একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করো, তাহলে তোমার এক নাম্বার কাজ হচ্ছে সেটা এক এক সেটা প্রমাণ করতে হবে, সেটা সার্বিক সেটা প্রমাণ করতে হবে, তারপর তুমি বলতে পারবে এটা এক এক এটা ইনভার্স ফাংশন আছে, তারপর তুমি ইনভার্স ফাংশন বের করবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি এটা লাগবে না। এখন এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা কি খেয়াল করো। আমরা যখন একটা ফাংশনের সার্বিক প্রমাণ করি, তাই না? সার্বিক প্রমাণ করার সময় আমরা কি করি বলতো? সার্বিক প্রমাণ করার সময় এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিই না? ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিয়ে এক্স এর মান বের করি না? মজার ব্যাপার হচ্ছে একটা ফাংশন সার্বিক প্রমাণ করতে যায় ওয়াই সমান এফ অফ এক্স সমান এক্স মাইনাস টু, এটা বের করো। বের করলে কি আসবে? বের করলে তুমি রেঞ্জ বের করবে না, এখান থেকে আমরা রেঞ্জ বের করি না। ধরো ওয়াই ইকুয়াল টু কত আসতেছে, ওয়াই ইকুয়াল টু আসবে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, তারপর এখান থেকে কি আসতেছে, এখান থেকে তোমার আসবে ধরো এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি। তার মানে তোমার কষ্ট করা লাগবে না, তুমি এক এক প্রমাণ করবা, সার্বিক প্রমাণ করতে যাই তোমার ইনভার্স বের হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমার কষ্ট করা লাগবে না, এটা হচ্ছে মজা। সো এখান থেকে করো, এখান থেকে এক্স মান বের করো, এখান থেকে এক্স মান বের করলে এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার থ্রি ওয়াই মাইনাস টু, তারপরে এটা আসবে তোমার এক্স কমন নাও, এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান, এটা সমান হচ্ছে থ্রি ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই, সরি এটা পরের লাইনে করি, হচ্ছে দেখ সমস্যা আর লিখে যখন ফেলছি। তাহলে সুতরাং এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে তোমার থ্রি ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা একটু খেয়াল করো, তুমি যে সার্বিক প্রমাণ করো তোমাকে এই পর্যন্ত করতে হবে, করার পরে বলতে হবে যে আচ্ছা এখান থেকে আমি এখানে আসলাম একটু কষ্ট করে, এই পর্যন্ত প্রমাণ করার পর তোমাকে বলতে হবে এক্স বিলংস টু তোমার কোডোমেন কত বলো তো? এ না? তোমার ডোমেন হচ্ছে যেটা এ, ডোমেন হচ্ছে এ, ডোমেন হচ্ছে এ হবে যদি ওয়াই এর মান কত হয় দেখো তো, ওয়াই এর মান কি হবে না, নিচে জিরো হয়ে যাবে না? মানে ওয়াই মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এখান থেকে বলতে পারো ওয়াই নট ইকুয়াল টু ওয়ান। তার মানে এখান থেকে বলতে পারো সুতরাং রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে আর এফ, রেঞ্জ হচ্ছে আর এফ, আর এফ সমান হচ্ছে তোমার আর বাদ ওয়ান। তারপর তুমি দেখবা আচ্ছা রেঞ্জ তো দেওয়া আছে, আর কোডোমেন কত দেওয়া আছে দেখো তো, কোডোমেন তোমার দেওয়া আছে, কোডোমেন দেওয়া আছে তোমার বি, দেখো কোডোমেন দেওয়া আছে বি, আর বি এর মান দেওয়া আছে আর বাদ ওয়ান। তাহলে এখানে তুমি করতে পারো, আচ্ছা আমি ছোট করি দেখা যাবে তোমাদের। এবার দেখো তোমার এখানে একটু খেয়াল করো তোমার কোডোমেনের ভ্যালু কত দেওয়া আছে। আচ্ছা এখানে করি, তোমার এখানে কোডোমেনের ভ্যালু দেওয়া আছে বি, আর বি মানে হচ্ছে তোমার আসলে আর বাদ এক, আর বাদ এক। আর তুমি একটু আগে যেখান থেকে রেঞ্জ বের করলা, তুমি এখান থেকে রেঞ্জ বের করলা, রেঞ্জ আর রেঞ্জ হচ্ছে তোমার কত, রেঞ্জ হচ্ছে আর বাদ কাছে, তুমি এখান থেকে বলতে পারো সুতরাং কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। কাজে তুমি সার্বিক দেখায় ফেললা, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে তুমি এক এক দেখায় ফেলছো, সার্বিক দেখায় ফেলছো, তারপর তুমি বলতে পারো সুতরাং, সরি ভুল বললাম, এখানে ছিল এভাবে লেখা উচিত, তুমি লেখা হচ্ছে যেহেতু তুমি আবার দেবে, তোমার একটা কাজ হচ্ছে এক এক দেখানো, এক এক দেখাবা, তারপর এই যে এইভাবে সার্বিক দেখাবা, দেখায় বলবা যে যেহেতু এটা এক এক এবং সার্বিক, এক এবং সার্বিক, সুতরাং এফ ইনভার্স অফ এক্স আছে, এই কথাটা বলবা, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে আছে বললা, এবার একটু খেয়াল করো, আমরা অলরেডি একটা মজার কাজ করে ফেলছি, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা বের করে ফেলছি। তারপর তুমি বলতে পারো যে আমরা একটু আগে বের করে ফেলছি, দেখো এক্স এর ভ্যালু, আচ্ছা একটু মোটা কালি দিলে দেখা যাচ্ছে না, আমরা একটু আগে এটা বের করে ফেলছি যে এটা যে এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা তোমাদের একটু আগে বলছিলাম যে দেখো এখানে এটা ধরে নিয়েছিলাম না যে ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, তার মানে আমি আসলে এটা বলতে পারি না যে এফ ইনভার্স অফ ওয়াই এটা সমান হচ্ছে এক্স, এটা তো আমি একটু আগে দেখাইলাম। তাহলে দেখো এবারে দেখো এই যে আমরা একটু আগে দেখাইলাম না, এটা তো আমরা বলতে পারি তাহলে এফ ইনভার্স এক্স সমান হচ্ছে ওয়াই, তার মানে এক্স মানে কি, যেটা এক্স, তাহলে এক্স এর বদলে আমি কি লিখতে পারি, এক্স এর বদলে যে এফ ইনভার্স অফ ওয়াই, তাহলে এখান থেকে একবারে লেখা যায় এটা হচ্ছে তোমার এফ ইনভার্স। আচ্ছা আমি অ্যাকচুয়ালি এখানে নাম উঠি, তোমাদের মানে পরে বুঝতে সমস্যা হবে, তাহলে এখানে লেখা যায় সুতরাং, আচ্ছা এটা হচ্ছে তোমার, তারপরে লিখি সুতরাং এটা সমান কি, এটা সমান হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই, এটা সমান হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। আর এফ ইনভার্স অফ ওয়াই লেখা যে কথা, এখান থেকে তুমি এফ ইনভার্স অফ এক্স ডাইরেক্ট লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এফ ইনভার্স অফ ওয়াই এর জায়গায় আবার এক্স বসাইতে পারো, সমস্যা নেই। তাহলে এফ ইনভার্স অফ এক্স হবে তোমার 3x - 1 ডিভাইড বাই x - 1। এটা কি বুঝতে পারছো? সেটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। কাজেই তোমাকে যদি বলা হয় একটা ফাংশনের কিছু একটা দিয়ে বলা হয় তোমার এটা সার মান ই বের করো, ইনভার্স ফাংশন বের করো, তো তোমার প্রথম কাজ হচ্ছে এটা এক এক কিনা সেটা প্রমাণ করবা,
2 নাম্বার হচ্ছে সার্বিক প্রমাণ করবা। সার্বিক প্রমাণ শেষ হওয়ার পরে বলবা যেহেতু এটা এক এক এবং সার্বিক, সুতরাং f ইনভার্স অফ সুতরাং f ইনভার্স অফ x আছে। আর তারপরে তোমরা একটু খেয়াল করবা, তোমরা সার্বিক প্রমাণ করার সময়ই এই x এর মান বের করে ফেলছো, কাজে এটা ইউজ করে তুমি আসলে ইনভার্স বের করে ফেলতে পারবা। এটা কি বুঝছো? এটা সবার কাছে যেন ক্লিয়ার থাকে। সো এটা মনে রাখবা, ঠিক আছে? আমি আবার ধরে লিখে রাখি, ইনভার্স বের করার সিস্টেম হচ্ছে ইনভার্স ফাংশন বের করার সিস্টেম কি, 1 নাম্বার কাজ হচ্ছে তুমি এক এক প্রমাণ করবা, আর 2 নাম্বার হচ্ছে সার্বিক প্রমাণ করবা, আর 3 নাম্বার হচ্ছে ওই যে সার্বিক প্রমাণের সময় y সমান f of x ধরে নিছিল না, y সমান f of x ধরে নিয়ে x এর মান বের করছিলা, x বের করছিলা, সেখান থেকে একটা কাজ করবা। তোমরা জানো যে y সমান f of x হওয়া মানে কি, f ইনভার্স অফ y, এটা মানে হচ্ছে x, সেখান থেকে এই x সমান আসলে f ইনভার্স অফ y পাওয়া যাবা। আর f ইনভার্স অফ y পাওয়া মানে আর সেখান থেকে f ইনভার্স অফ x পাওয়া কোনো ব্যাপার না। কাজে এইভাবে করো, ফাইনালি আসলে এটা তোমার হবে আসলে ফাইনাল আনসার। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল সব টেকনিক্যাল ডিটেল। আই থিঙ্ক মোটামুটি সবকিছু কভার করছি। সো তোমার এখন যেটা করতে হবে, তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।